আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটে পাথর চুরি নিয়ে বিএনপিকে পিসিলার পরামর্শ। পিসিলা নিউ ইয়র্ক থেকে পরামর্শ দিয়েছেন বিএনপিকে যে পাথর যে সিলেটে চুরি হয়েছে এই বিষয়ের উপরে। আরো কথা বলেছেন পাথর নিয়ে ডাক্তার আব্দুল নূর তুষার, যে নাকি কিছুদিন আগে বিএনপি যুব সমাজের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়েছিলেন। সেই ডাক্তার আব্দুল নূর তুষার লিখেছে, যারা পাথরটারই নিরাপত্তা দিতে পারছে না তারা পুরা দেশের নিরাপত্তা দিবে কিভাবে? এভাবে পাথর নিয়ে আজকে বিএনপির কলঙ্ক নিয়ে কথা বলছে, সকল জায়গা থেকে কথা বলছে যে বিএনপি তাদের নিজের দলের নেতাকর্মীদেরকে যদি শুধুমাত্র দেশের এই সম্পদ, সামান্য এই সম্পদের লুপ থেকে না রক্ষা করতে পারে, তাহলে পুরা দেশটার দায়িত্ব যখন তারা পাবে তখন তারা কি করবে? এই নিয়ে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠছে এখন বিএনপির নামের উপরে। আমি একটু পিসিলা নিউ ইয়র্ক থেকে কি বলছি আপনাদের সামনে টু দা পয়েন্ট কিছু কথা তুলে ধরছি। সবকিছু 12টা বাজিয়ে দিয়েছেন। এই পাথর খেলেন আপনারা, পাথর খেয়ে আপনারা হজম করতে পারবেন? বিএনপিকে প্রশ্ন করেছে পিসিলা নিউ ইয়র্ক থেকে। আরে খাওয়ার তো দিন আসবে, রাজনীতি তো খাওয়ার জন্যই করে সবাই, দল বেঁধে খাবেন। খাওয়ার জন্য দিন আসবে, সময় আসবে, দল বেঁধে খাবেন। সবাই তো রাজনীতি করে খাওয়ার জন্যই। পিসিলা একটু মস্কারি করেছেন আর কি, সবাই রাজনীতি করে খাওয়ার জন্য। আসলে কি সত্যি কথা? পিসিলা একটি তরুণী, জাস্ট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। সে সুন্দর কথা বলে, সুন্দর কথা মানুষ শুনে। আজকে তারপরে যা লিখেছে, ধরেন গ্রামের এক বিয়ের অনুষ্ঠান, রান্না চলছে জোর কদমে, পাতিলে মাংস ফুটছে, গন্ধে পাড়া মাথা, কিন্তু আপনি বিয়ের নায়কের মতো এগিয়ে গিয়ে চামচ ঢুকিয়ে দিলেন, রান্না শেষ হওয়ার আগেই একটু খেয়ে ফেললেন, ব্যাস এখানেই আপনার সর্বনাশ। লোকজন শুধু আপনার খাওয়া দেখবে না, মনে রাখবে, ফেসবুকে লিখবে, আর দরকার হবে কবিতা, দরকার বশত কবিতা বানিয়ে ফেলবে। মানে বিয়ে বাড়িতে গিয়ে আপনি এলাকার মাস্তান বা আপনি এলাকার মাতবর, বিয়ে বাড়ির রান্না বান্না শুরুতেই আপনি একটা চামচ ঢুকিয়ে দিলেন, ঢুকাইয়া কিছু মাংস খাইলেন, তখন কি হবে? সবাই মিলে মানে ওই লোকের, ওই ব্যক্তির দুর্নাম বদনাম করবে। কিন্তু এই খাওয়াটাই যদি পরবর্তীতে খায়, সবার সাথে খায়, অনেক বেশি খায়, তারপরেও বদনাম হবে না। তার মানে সরকারে গিয়ে বিএনপি যতই খাক, বিএনপির কোনো সমস্যা হবে না। এখন তো বিএনপি সরকারে নাই, এখন যে বিএনপি খাচ্ছে, এই জন্য বিএনপির মর্যাদা কমছে বলেই সে পরামর্শ দিচ্ছে। কিন্তু যারা, কিন্তু রান্না হয়ে গেল, তখন সবাই আপনাকে বসিয়ে খাওয়াবে। কেউ বলবে আরে ভাই আরেকটু নেন না, এমনকি 2 প্লেট খেলে কেউ কিছু বলবে না, কারণ তখন সবার মন মাংস খাওয়ার মানে ব্যস্ত, মাংস খেতে সবাই ব্যস্ত। কিন্তু আপনি যদি আগে গিয়ে চামচদা উঠিয়ে খেয়ে ফেলেন, তাহলে সবাই আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, সোশ্যাল মিডিয়া লেখালেখি করবে, কবিতা বানাবে, গল্প বানাবে। এরপরে লেখছে, এবার আসি মসজিদের মিলাদে। জিলাপি তৈরি হয়ে গেছে গরম গরম, কিন্তু মিলাদ শুরু হওয়ার আগেই আপনি যদি চুপি চাপি একটা তুলে নেন, তাহলে আপনাকে দরজার দিকে হটিয়ে দেওয়া হবে। ইমাম সাহেব খেলে কেউ কিছু বলবে না, অথচ উনার নিয়ম আছে শেষ না হওয়া পর্যন্ত মুখে কিছু তুলবেন না। মিলাদ শেষ হলেই কি হয়, তখন মানুষ নিজের জিলাপি সামনে এমন ব্যস্ত যে কয়টা কে খাইলো সেটা দেখার সময় নাই, কে কয়টা প্যাকেট নিল সেটাও মানুষ দেখছে না। তার মানে হলো, সরকারে যাওয়ার পর বিএনপি যদি খায়, পাথর খা বা আরো অনেক কিছু খায়, বিএনপির কোনো সমস্যা হবে না। কিন্তু সরকারে যাওয়ার আগেই যে বিএনপি পাথর খাওয়া শুরু করেছে, সেই পাথর হজম করতে পারবে কিনা পিসিলা নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছে। এবার যদি আপনারা পিসিলার নামে এই প্রশ্নের উত্তর দেন যে পিসিলা সঠিক বলছে না ভুল বলছে, সঠিক বললে হা লিখতে পারেন, আর ভুল বললে নাও লিখতে পারেন। অথবা আপনাদের যদি পিসিলার সাথে একমত হওয়া বা দ্বিমত হওয়ার থাকে, আপনারা যারা প্রিয় ভাই বোন আছেন, বিএনপি করেন, জামাত করেন, অন্যান্য রাজনৈতিক দল করেন, আজকের এই নিউজটা আপনারা কি বুঝতে পারলেন? আমি দেখি এই পর্যন্ত কমেন্ট যারা লিখেছে, আলমগীর হোসেন লিখেছে পাথর খাওয়া জিনিস। আচ্ছা, জসিমউদ্দিন লিখেছে 15ই আগস্ট পাথর। আচ্ছা, জসিমউদ্দিনের লেখাটা একটু পড়তেছি, চলে গিয়েছিল।
15 আগস্ট পাথর দিয়ে জন্ম দিনের কেক তৈরি করা হবে। সুহেল লিখেছে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আশরাফ লিখেছে পিসিলা নিজে একটা বিএনপির দালাল। আবুল কালাম আজাদ লিখেছে রাইট। সুহেল লিখেছে ঠেকাও নব্য বিএনপি বাঁচাও দেশ। আর পারুল আক্তার দিয়েছে হা, জসিম দিয়েছে হা, পারুল আক্তার আবার হা, অনেকেই হা লিখছে। পিছিলা যা বলছে তা সঠিক বলছে। এখানে আবুল কালাম আজাদ লিখেছে হা। সুজন খান লিখেছে বাংলাদেশে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হোক, শিক্ষিত হইয়া সব চুট ডাকাত ঘুষখোর হয়। তার মানে উনি শিক্ষিত মানুষের উপর ব্যথা পেয়েছেন, নিজেও উনি শিক্ষিত কিন্তু ব্যথা পেয়েছেন যে শিক্ষিত হয়ে চুট ডাকাত হয়। আরেকজন আছে আপনারা ভাই যেখানেই যান বাংলা লিখতে পারেন না। আচ্ছা ঠিক আছে, বাংলা আমরা লিখতে পারি না, ঠিক আছে। নসরুল ইসলাম লেগেছে ওরে অনেক কিছু গিলতে চায়, পাথর গিললেও মনে হজম হবে। আচ্ছা আলমগীর লেগেছে একমত। রাসেল লেগেছে সহমত। সুহাইল ফারুক লেগেছে, সুহাইল ফারুক লেগেছে আসসালামু আলাইকুম মাসুক ভাই, প্রথমবার কমেন্টস করলাম, অসংখ্য ধন্যবাদ। রবিউল ইসলাম লেগেছে একদম রড খেয়েছে, আরেক দল পাথর খাচ্ছে। একদল রড খেয়েছে, রডের বদলা ভাস ছিল, ওই রড খেয়েছে, আরেক দল পাথর খাচ্ছে। আশরাফুল রহমান লেগেছে আসসালামু আলাইকুম ভাইজান, বিএনপি বলে সংবাদ গিয়ে কি সংস্কার করতে আন্দোলন কি সংবাদে হয়েছিল না। অনেক বড় কমেন্টস লিখেছেন, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শকরা আপনারা পড়ে নেবেন। আলমগীর লেগেছে বিএনপি করে সাপোর্ট করে পাথর দায় কে নিবে? বিএনপি যারা সাপোর্ট করে পাথরের দায় কারা নিবে? বিএনপির ভাইদের জন্য এখন আমি লিঙ্ক দিচ্ছি, তারা এসে কমেন্টস করবেন সরাসরি যে পাথরের দায়িত্ব আপনারা নিবেন কি নিবেন না। এক ভাই প্রশ্ন করছে, আমি এখন লিঙ্কটা দিয়ে দিই, ওপেন লিঙ্কটা দিয়ে তারপরে আপনাদের কথা মন্তব্য শুনবো, আমি কমেন্টসও পড়বো ইনশাআল্লাহ। আগে একটু ইউটিউবে লিঙ্কটা দিচ্ছি, একটা মিনিট আপনারা ইনশাআল্লাহ কমেন্টসে থাকবেন, আমার সাথে থাকবেন। আমি আগে লিঙ্কটা দিয়ে নিই, এটা আমার দায়িত্ব। লিঙ্কটা দিলেই আপনারা এসে আপনাদের মতো করে কথা বলবেন, কারণ আমি যদি বলি অনেকেই ভাববেন যে মাসুক ভাই 5ই আগস্ট 24 পর্যন্ত বিএনপির জন্য এত কথা এত কাজ করলেন, এখন বিএনপির সমালোচনা করেন কেন? মানে বিএনপির এখন সমালোচনা করি কেন? কিছু কিছু ভাই মনে করে আমি বিএনপি আগে ছিলাম, এখন বিএনপিতে নাই, জামাতে যোগদান করেছি, জামাতের আমির $1 কোটি পাঠাইছে আমার জন্য, এরকম কিছু অনেকে মনে করেন আর কি। মানে প্রত্যেক ইউটিউবারদেরকে জামাতের আমির নাকি মিলিয়ন মিলিয়ন ডলার পাঠাইছে, তাই এই ডলার খেয়ে এখন আমরা জামাতের গুণগান গাই, বিএনপির মানে বদনাম করি। আমি দেখতে পেয়েছি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম যুক্ত হয়েছেন। আমি আমিনুল ইসলামকে একটু আরেকটা কমেন্টস, আমাদের তো 3টা চ্যানেলে লাইভ হচ্ছে, কেটিভি 24 ইউটিউব চ্যানেলে দিলাম ফার্স্টে, কেটিভি 24 ফেসবুক পেজে দিলাম, এখন দেব কেটিভি 24 লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। এই 3টা চ্যানেলে লাইভটা হচ্ছে। তবে আমরা আমিনুল ইসলাম ভাইয়ের কথা শুনি, এরই মাঝে আমি ওই লিঙ্কটাও আমি পৌঁছিয়ে দেবো। আমিনুল ইসলাম ভাই আপনি কোথা থেকে বলছেন? এর আগে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি কুয়েত থেকে, তাই না আমিনুল ইসলাম ভাই? আপনি মাথা লাললে তো কথা বুঝি না, কথা বলতে হবে, শুনতে পাচ্ছেন? জি আপনাকে শোনা যাচ্ছে। জি আমি কুয়েত থেকে যুক্ত হয়েছি। আমাদের আলোচনার বিষয়বস্তু তো আপনি দেখেছেন, সিলেটে পাথর চুরি নিয়ে বিএনপিকে পিসিলা পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই পিসিলা নিউ ইয়র্ক আপনি চিনেন। এই যে পরামর্শ দিয়েছে এই নিয়ে আমি কথা বলেছি, আর অনেক দর্শকরা কমেন্টসও লিখেছে। তো সেখান থেকে আপনাকে আমি অনুরোধ করব যে আপনার মন্তব্যটা দেওয়ার জন্য। জি আপনাকে ধন্যবাদ। ইগো কক্সবাজার টিভি কেটিভি 24 এর আজকের এই মুহূর্তে যেসব দর্শক শ্রোতা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা এমন একটা দেশে আমরা বসবাস করছি, আপনার কথাগুলো শুনছিলাম, যে যেই কথাটা আমার বিপক্ষে যাবে সেটাই আমার জন্য কষ্টকর। আমি আমার কথায় যদি এখন মানে জামাতের বিপক্ষে যায় তাহলে জামাত আমাকে বিএনপির ট্যাগ লাগাবে, আর যদি বিএনপির বিরুদ্ধে যায় তাহলে জামাত ট্যাগ লাগাবে। এই অবস্থায় আমরা বসবাস করছি। আপনি দীর্ঘদিন ধরে
এই চ্যানেলের মাধ্যমে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা রেখেছেন, সেই সময় কথা বলেছেন, সেই সময় আমরাও আপনার সহযোগিতায় কিছু কথা বলেছি। পাথর চুরির যে বিষয়টি বাংলাদেশের মানে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে পাথর চুরি, পাথরটা কি মানে সামান্য এতটুকু কোনো জিনিস যেটা হঠাৎ করেই মানে কেউ খামসা দিয়ে উঠে নিয়ে চলে গিয়েছে ওখান থেকে? বিষয়টা কি এরকম? বাংলাদেশে যে এখন যারা প্রশাসনে আছে, যাদেরকে মানে এই যে বর্তমান যে গভর্নমেন্ট চলতেছে বা চালাচ্ছে, তাদেরও তো কিছু দায়িত্ব ছিল। যেই প্রশাসন এই দেশটা পরিচালনা করছে, এখন যেই প্রশাসনের মাধ্যম দিয়ে এই দেশটা পরিচালিত হচ্ছে, তাহলে সেই প্রশাসনেরও তো কিছু দায়িত্ব ছিল। আপনি যদি লক্ষ্য করেন, গতকাল রাত্রিতেও এটিএন টিভির একটা নিউজে দেখলাম যে তারা দেখাচ্ছে সম্ভবত 15 কিলোমিটার ধরে গাড়ি সাজানো আছে এবং পাথরগুলো লাইন করা আছে, ট্রাকগুলো সাজানো আছে। এখন প্রশ্ন হচ্ছে 100-র বেশি ট্রাক ছিল আমার মনে হয়, কালকে রাতে আমি দেখেছি, ওই ভিডিওটা আমি দেখেছি। ওরা 15 কিলোমিটার বলতেছে, ওরা সংখ্যা বলেনি, 15 কিলোমিটার ধরে গাড়ি সাজানো আছে। তাহলে এতগুলো গাড়ি এইভাবে সাজানো আছে, সেই অবস্থায় লাইভ চলতেছে, মিডিয়ায় নিউজ হচ্ছে, আরো কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা বলা হচ্ছে। তারপরও প্রশাসন, সেখানকার যে স্থানীয় প্রশাসন সহ সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট উপদেষ্টা, তারা কি করছিল, তাদের কাজটা কি, মানে বাংলাদেশে এই মুহূর্তে তাদের দায়িত্বটা কি, যে এত কিছু হওয়ার পরও সেখান থেকে পাথর এখন পর্যন্ত যাতেই আছে। মানে কোন একটা সমস্যা হওয়ার পর আজকে নিউজ দেখতেছি যে 3 জনের তদন্ত কমিটি গঠন হয়েছে। মানে সবকিছু উদ্ধার হয়ে যাওয়ার পর, মানে তুলে নিয়ে চলে যাওয়ার পর এখন তদন্ত কমিটি হবে। গতকাল দেখলাম যে বিএনপির একজনকে এই সংশ্লিষ্টতার কারণে তাকে তার বিএনপির সকল পদ থেকে তাকে কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই যদি হয় অবস্থা, প্রথমত এই দায়িত্ব অবশ্যই প্রশাসন এড়ায় যেতে পারে না, তাদেরও দায়িত্ব ছিল এটাকে নিয়ন্ত্রণ করার। যদি প্রশাসন এমন হয় যে না, প্রশাসন এগুলো করতে গেলে তার বউ বাচ্চা, তার চাকরি, তার বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, যদি এই অবস্থা হয়, তাহলে সেটাও তার ক্লিয়ার করা দরকার যে কার এত বড় শক্তি, কার এত বড় শাসন মানে ক্ষমতা রয়েছে, যার কারণে এত কিছু হওয়ার পর সেখান থেকে এখন পর্যন্ত পাথর চলে যাচ্ছে। সেগুলো আটকানোর ব্যাপারে, বাংলাদেশের এই যে একটা সম্পদ শেষ হয়ে যাচ্ছে, এটাকে আটকানোর ব্যাপারে তাদের কোনো প্ল্যান পরিকল্পনা বা এখন পর্যন্ত তাদের কোনো বিবৃতি নেই। আজকে বিবৃতি হচ্ছে যে তারা 3 জনের একটা কমিটি দিয়েছে, দিয়ে সেটাকে তদন্ত করতেছে। এখানে তদন্ত কি করবেন ভাই? তদন্ত, একটা ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে তদন্ত কমিটি গঠন হয়। আমরা দেখেছি সচিবালয়ে আগুন ধরেছিল, সেই আগুন ধরার পর একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। আপনি জানেন সেখানকার শেষ রিপোর্টটা কি? আমরা দেখেছি সেই এই গত 5 আগস্ট, গত বছরের 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত নিয়ে যে ঘটনাগুলো যেখানে ঘটেছে, এই তদন্ত কমিটি আমরা কখন এই রিপোর্ট পাবো? এখান থেকে আমার যে মেসেজ, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার আফসোসের এবং কষ্টের জায়গা হচ্ছে প্রশাসন কেন এটাকে শক্ত হাতে দমন করলো না। আমি প্রথমেই বলেছি যে পাথরের এই খনিটা, পাথরের এই জায়গাটা সামান্য কোনো জায়গা নয় যে হুট করে তুলে নিয়ে চলে গিয়েছে, এতদিন ধরে তুলতে আছে এখন পর্যন্ত। তাদের ব্যাপারে আসলে প্রশাসন কেন সিদ্ধান্ত নিল না, এটার প্রশ্ন আমরা কার কাছে করবে? এই প্রশ্নের জবাব কে দিবে? মাসুক ভাই, যদি আপনার কারো কাছে জানার থাকে তাহলে করতে পারেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাগুলো এখন যদি আমরা এরপরে যে কথাটি বলবো যে বিএনপি একজনকে তার সকল পদ থেকে কি করলো, যে প্রত্যাহার করে তাকে বহিষ্কার করলো। এখন এই বহিষ্কার দিয়ে বিএনপি আসলে কতটুকু দায় নিতে পারবে? এবং পিছিলা যে কথাটি বলেছে তার সেই কথার মধ্যে যদি আসে যে তারা এই যে লুটপাট করে খাওয়া, তারা এটা খাবে, এখন এটার বিরুদ্ধে যদি কথা বলা হয়, এগুলো এই প্রশাসন, যে প্রশাসন ওখানে পাথর নিয়ন্ত্রণ করতে পারছে না, ওই এলাকাতে নির্বাচন হলে ওই এলাকার নির্বাচনের সেই কেন্দ্রগুলো কিভাবে মানে নিয়ন্ত্রণ করবে, এই কথাগুলো বলে যখন বর্তমান মানে শুধুমাত্র বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো যখন বলতেছে যে আরো কিছু সংস্কার প্রয়োজন, যে সংস্কারের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা দরকার, তখনই বিএনপির ভাইয়েরা বলতেছে যে না, আসলে এরা নির্বাচন চাচ্ছে না, দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য আপনারা একের পর এক আপনাদের দায়িত্বশীলদেরকে, আপনাদের নেতাদেরকে বহিষ্কার করতেছেন। বহিষ্কার করার পর যখন এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, তারপরে আবার সে তার জায়গাতে ফিরে আসতেছে। এর মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের সামনে আমাদের জন্য যে কি অবস্থা, মানে কি অপেক্ষা করেছে, এটি আল্লাহ ভালো জানে। আমরা আসলে হতাশ, বাংলাদেশের বর্তমান সিচুয়েশন আমরা হতাশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম, চমৎকার কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক অনেক দর্শকরা অপেক্ষা করছে, আবারও ইনশাল্লাহ কথা হবে।
আমরা এখন দেখছি ইঞ্জিনিয়ার মুরসালিন হোসেন জয়। ইঞ্জিনিয়ার মুরসালিন হোসেন জয়, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টু দা পয়েন্টে কথা বলবেন। সিলেটের পাথর চুরি নিয়ে আলোচনায় সরব এখন মিডিয়া থেকে শুরু করে ইউটিউবার সকলের কাছ থেকে। আপনারাও শুনছেন, আপনি বাংলাদেশে আছেন, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে আসলে এই পাথর চুরি ঠেকাতে না পারলে বিএনপির ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি মনে করেন? আসলে ভাই, যেহেতু পাথর চুরি ঠেকাইতে পারে নাই, বিএনপির কথা বাদে আগে আমাদের ডক্টর ইউনূস সরকারের চিন্তা হলো আগে আমাদের, যে উনি কি করবেন। উনি হয়তো ভুলে গেছেন যে উনি যেদিনকে জেলে যাওয়ার কথা, উনি সেদিন এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। কিন্তু উনি মানে ওইটা ভুলে গেছেন যে আসলে বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ এটাই চায়, দেশের ন্যায় ইনসাফ। সেই ন্যায় ইনসাফ হয়তো উনি প্রতিষ্ঠা করতে পারতেছেন। আর উনি আসলে কি ভয় পাচ্ছেন, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি ভাই জানেন, আমাদের জন্য যদিও সাময়িক কষ্ট ছিল, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারই ভালো ছিল। রাত 8টার পরে তখন বাম্বু দিত, রাত 8টা থেকে সকাল 8টার মতো বাম্বু দিত। ওনার শাসনটা ভালো ছিল, যদিও পাতানো একটা নির্বাচন ছিল। ওনার একটা কাজই খারাপ ছিল, নির্বাচনটা পাতানো করছে। কিন্তু উনি যে বাম্বু দিত, আর আমাদের তো ওই যে পিনাকি দাদার কথা শুনলে আসলে মাঝে মধ্যে ওটাই সত্য মনে হয়। প্যাম্পার পরা সব উপদেশা বানাইছে, পুরা খাটাস গুলো, না পারে হাঁটতে, না পারে চলতে, বুঝছেন। উনি কি নির্বাচন করবো, স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি মানে নিয়ন্ত্রণ করবো দেশের? বিএনপির চিন্তাবাদ, জনগণ ভোট দিলে সে ক্ষমতায় যাবে, জামাতকে জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবে, ইসলামী আন্দোলনকে ভোট দিলে ক্ষমতায় যাবে, জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবে। কিন্তু উনি কি জনগণের নিরাপত্তা দিতে পারে ভোট কেন্দ্রে? ভোট কেন্দ্রে এবার আপনি প্রশাসন যদি নিয়ন্ত্রণ করতে না পারে, ভোট কেন্দ্রে এবার আওয়ামী লীগ না থাকলেও মারামারি বেশি হবে, গ্যাঞ্জাম বেশি হবে। কারণ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে না, ভোট কেন্দ্রে যাবে গ্যাঞ্জাম করতে। উনি কি নিয়ন্ত্রণ করবে? একটা পাথর, তার হাত পাও নাই, এত মানে পাথর, একটা শহরের মতো এলাকা, সেখানে পুরো এলাকার পাথর চলে গেছে, উনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। উনি কি করবেন আগামী নির্বাচনে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা ভাই, আর আপনার অনুমতি দিলে আর একটা কথা বলে যাই আমি আপনার এই চ্যানেলে, যেহেতু আপনার এই ভিডিও গুলো লক্ষ লক্ষ মানুষ দেখে। আমাদের সহযোদ্ধা একটা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের জামাত ইসলামী কিন্তু একদম আপনাদের অধিকার, যেহেতু আপনারা প্রবাসীদের অধিকার আদায়ের জন্য সচ্ছর। মানে আমাদের অধিকার লাগবেই প্রবাসীদের, কিন্তু ওনারা প্রবাসীদের ভোট দিতে মানে ভোটার বানাতে চাচ্ছে না। তাহলে প্রবাসী প্রধানমন্ত্রী আমরা মানি না, বুঝতে পারছেন? আপনার এই চ্যানেলের মাধ্যমে নিউজটা দিয়ে গেলাম, প্রবাসী প্রধানমন্ত্রী আমরা মানি না। উনি প্রধানমন্ত্রী হবে দেশের, প্রবাসী যদি ভোট দেওয়ার অধিকার না রাখে, তাহলে প্রবাসী প্রধানমন্ত্রী হওয়ার অধিকার রাখে না। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে ধন্যবাদ, আপনার মতামত দিয়েছেন, আমরা ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই প্যানেলে অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফরিদ পাঠান ভাই, আপনি প্রথম দর্শক থেকেই কথা শুনতেছেন, আপনি নোট রাখবেন, আপনি ফিনিশিং করবেন। আমরা এর মাঝে প্রফেসর মনির ভাইকে লন্ডন থেকে যুক্ত করবো ইনশাল্লাহ, উনি আর আপনি ফিনিশিং কথা বলবেন। আমরা একটু দর্শকদের কথা নিচ্ছি, একটু দেখি আমাদের দর্শকদের মধ্য থেকে ফুয়াদকে এই মুহূর্তে। ফুয়াদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি ফুয়াদ, হ্যাঁ ফুয়াদ, এই পাথর নিয়ে আজকের যে মানে তুলকা কাণ্ড চলছে আর কি, পুরা দেশব্যাপী, পুরা সোশ্যাল মিডিয়া সব জায়গায়, যাদের কথা হয়েছে তারাই লিঙ্কটা থেকে আউট হয়ে যাবেন, আমাদের অন্যান্য ভাইদেরকে সুযোগ দিবেন, আপনারা ইউটিউবে কথা শুনবেন। যাদের কথা শেষ তারা আউট হয়ে যাবেন প্লিজ। জি ফুয়াদ, তোমার কাছ থেকে এখন কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পাথর চুরির ঘটনাটা বেশ কয়েকদিন ধরেই আমাদের একটা আলোচিত ঘটনা। এখানে সংশ্লিষ্ট হিসেবে বিএনপির এক নেতার নাম এসেছে, বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। বহিষ্কারের মধ্যে কি শুধু সীমাবদ্ধ হয়ে যায়? সবসময় দেখা যাচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে, আগে থেকে যাচাই বাছাই করেন না। একটা দিনে এই ঘটনা ঘটেছে, দীর্ঘ সময় ব্যাপী এটা একটা প্রক্রিয়া। পাথর তো ওই যে আগের এক দর্শকও বলেছে, একটা খামসা দিয়ে উঠায় নেওয়ার মতো একটা জিনিস না। দীর্ঘ সময় ধরে সারা দেশে তাদের এই অরাজক টিম চলছে। এই যে গত 2-3 দিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে, সেখানে অর্ধেক ছাত্রলীগের সদস্য। তো এই অরাজক কাজগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? শুধু হুমকি ধামকি দিয়ে তো নির্বাচন হবে না। যে নির্বাচনের যে জরিপগুলো হচ্ছে, এটার সাথে নির্বাচনের সম্পর্ক আছে। এই পাথরের ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটা আমাদের পর্যটন শিল্পের একটা অন্যতম জায়গা। সেই পর্যটন শিল্পটাকে যারা নষ্ট করে দিতে চায়, জনগণে এটার প্রভাব সারা দেশে দেখাবে।
গত কিছু অক্টোবরে একটা জরিপ হয়েছে, সেখানে 16% বিএনপি, 11% জামাত। তারপরে গত কয়েকদিন আগে ফলাফল বেরিয়েছে, 12% বিএনপি, 10% জামাত। কমতেছে কিন্তু, বাড়ে কিন্তু নাই। এটার কারণ কি? এটার কারণ হিসেবে শুধু আপনারা হুমকি ধামকি দিলেই হবে না। হাবিব সাহেবের ওই জিভা কাটে নেওয়ার হুমকি বিরোধী দলে ভোট দিলে হবে না। আপনি এগুলোকে আগে নিয়ন্ত্রণ করেন। তারেক সাহেব যদি তাদের নিজের দলের মধ্যে এই সমস্ত অন্তর্কন্দল, জনসম্পৃক্ততাহীন, জনহিতকর কাজের যারা বিরোধিতা করছে, তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, ভবিষ্যতে 12 থেকে কমতে কমতে 2 এ আসতেও বাধবে না। কারণ ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চায় একটা সুন্দর ব্যবস্থা, সেখানে পাথর চোরের মতো লোকজনরা থাকবে। এখন তো আমাদের মনে হচ্ছে এখন এই যে কক্সবাজারের বালু বাঁচাইতে হবে, জনগণ মিডিয়াতে ট্রল করে বলতেইছে আগামীতে যে আমাদের কক্সবাজারের বালু বাঁচাইতে হবে। কি জন্য? উপদেষ্টা পরিষদ কি আসতে শুধু আলু ভর্তা শেখানোর জন্য, আবার হাসিনার মতো? আপনারা প্রশাসনকে অ্যাক্টিভ করতে পারলেন না কেন? প্রশাসনের একজন কর্মকর্তা, তিনি স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু তারপরেও প্রশাসনকে অ্যাক্টিভ করতে গিয়ে কি পদক্ষেপ না যায়, সেটা নিয়ে তিনি কার ছেলে কোথায় পড়েন, কার মেয়ে কয় হাজার টাকা বেতন পায়, এসব কি প্রশাসনের কাজ? অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে আমাদের আশার প্রতিফলন দিতে পারে নাই, এটা স্পষ্ট সত্য কথা। গত 1 বছরে বিপ্লবের পূর্বে আমাদের যে আশা প্রত্যাশা ছিল, সেগুলো কেন পারে নাই? সরিষা ক্ষেতে ভূত আছে, এই ভূতগুলোকে না সরাতে পারলে তাদের যারা সহযোগী হিসাবে রাজনৈতিক দলের নেতাদের কাজ করার কথা ছিল। এই যে পাথর চোরির যে পাথর চোর নেতা, তারপরে যারা জিবা কাটার হুমকি দিচ্ছে, সমস্ত নেতার উচিত ছিল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি সহযোগিতা করার জন্য, কিন্তু সহযোগিতা না করে তারা ব্যক্তি স্বার্থের ওই যে পূর্ববর্তী রূপটা আগেই দেখায় দিচ্ছে। মানুষ জি। বাংলাদেশের রাজনীতি ঘৃণা করে কি জন্য? বাংলাদেশের রাজনীতিবিদদের একটা কমন ক্যারেক্টার হয়ে গেছে যে চুরি ডাকাতি, দেশের প্রতি ভালোবাসা নাই, মেরে কাটে যত পারেন বিদেশে বাড়ি করবেন। এই জন্য এরকম রাজনীতিবিদদেরকে আগামীতে আমরা চাই না। আগামীতে সৎ নির্বাচন হবে, এই সমস্ত পাথরচোর রাজনীতিবিদদেরকে আমরা আর দেখতে চাই না। ধন্যবাদ। আসসালাম। ফুয়াদকে অসংখ্য ধন্যবাদ। বরাবরই ফুয়াদ সুন্দর কথা বলে। আমরা ফুয়াদের পরে ফরহাদ ভাই, দুবাই থেকে ফরহাদ চাকরিতে আছে, আমরা বুঝতে পারছি। ফরহাদ ভাই, আপনাকে সংক্ষিপ্ত কথা বলার অনুরোধ করব। আজকের বিষয়টা নিশ্চয়ই আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন। আপনার মাইকটা বন্ধ আছে। হ্যাঁ, ঠিক আছে এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি সালাম। মাসুক ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি অনেকদিন ধরে চাচ্ছি আপনার টক শোতে কিছু কথা বলার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারতেছি না। অনেক ক্ষোভ জমে গেছে হৃদয়ের মধ্যে, অনেক জ্বালা যন্ত্রণা জমে গেছে হৃদয়ের মধ্যে। এখন দুইজন ব্যক্তি কথা বলেছেন, একজন ইঞ্জিনিয়ার ভাই আর একজন ফুয়াদ ভাই। দুইজনে বলছেন কি একটা কথা বলছেন, সেম কথা। অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? আমি সবার কাছে, রাজনৈতিক দলের নেতা কর্মী এবং তৃণমূলের কর্মীদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে 5 আগস্টের পরে যেভাবে সহযোগিতা করার দরকার সেভাবে সহযোগিতা করতে পেরেছি কিনা? আরো উল্টা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছি। তারা বলেছে কি, ঈদের পরে সরকারকে চাপে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। কেন? যারা 28 অক্টোবর একটা গুলি খেয়ে ঠুস করে পালাই গেছেন সবাই, ফখরুল মিয়া বলছে কি, কালকে থেকে বিক্ষোভ সমাবেশ, 15 লক্ষ লোক জমা করে বলতেছে কালকে থেকে বিক্ষোভ সমাবেশ। তো এইরকম অনেক অনেক ঘটনা, যেমন কালকে দেখছেন আপনারা আমাদের চট্টগ্রামে আমাদের ইকবাল ভাই, ইবনে সিনা হসপিটালের ডাক্তার, উনি একটা বিল্ডিং করতেছে, চাঁদা না দেওয়ার কারণে কিভাবে ওনাকে হামলা করছে, কিভাবে ওনাকে মারধর করছে, দেখছেন আপনারা সবাই হয়তো মিডিয়াতে দেখছেন। যেমন পাথর চুরির ব্যাপারটা যেটা এসেছে, সেটা হচ্ছে কি, সরকারের কিছুটা ব্যর্থতা আছে, কিন্তু তাদেরকে একটু শক্ত হতে হবে এবং শক্ত মজবুত সিদ্ধান্ত নিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ ফরহাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে প্রফেসর শামসুল আলম মনির লন্ডন থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্যানেলে আজকে। আসসালামু আলাইকুম আশুক ভাই, আসসালামু আলাইকুম ফরিদ ভাই, অনেকদিন পর দেখা, দুজনকে অনেকদিন পর দেখা অনলাইনে, যদি মাসুক ভাইকে অফলাইনে দেখা হয় প্রায় সময় আর কি, ভালো লাগলো অনেক। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ প্রফেসর শামসুল আলম মনির ভাই। আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, আর ইঞ্জিনিয়ার ফরিদ ভাই ফিনিশিং কথা বলবে। আমি একটু আপনাকে অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেবো বলছি, আমি ছেড়ে দিচ্ছি। একজন দর্শকের একটু মতামত নেই, যারা অপেক্ষা করছে, আমি একটু দর্শকদের অপেক্ষা অনুপাতে, সিরিয়াল অনুপাতে আমি চেষ্টা করবো আনতে। আলমগীর হুসাইন ভাই, আপনি সিরিয়ালে অপেক্ষায় আছেন, আপনাকে 2 মিনিট সময় দিলাম। আজকের পাথর চুরির উপরে এবং দেশের পরিস্থিতির উপরে কথা বলবেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে মাসুদ ভাই? জি, শোনা যাচ্ছে, ঠিক আছে, বলেন। না, আপনি সহ সবাইকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি, আমি তো একজন মুসলিম,
জি আর আমার মতো এই দেশে ৯২% মুসলমান আছে। আমরা অবশ্যই ধর্ম বিশ্বাসী। এই রাজনৈতিক দলগুলো যে এইভাবে চুরি চুরি করতেছে, ১-২ দিন পর পর একটা না একটা ঘটনা একের পর এক আসেই। এই মানুষ মারছে, নাই চুরি করছে, নাহলে নৌকা ঘাট দখল করছে, টেম্পো স্ট্যান্ড দখল করছে, বাস স্ট্যান্ড দখল করছে, একটার পর একটা আসেই। এদের থেকে কি শিখবো? বিশ্ববাসী কি দেখছে? বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? এটা কি চোরের দেশ হইলো? আর সরকারের কাজটা কি? সরকারের কাজ কি ওইভাবে খালি মাঝে মধ্যে প্রেস ব্রিফিং করা আর কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া? আর নির্বাচন সম্পর্কে তো আমার মনে হয় নির্বাচনে তো বেইমানি করার চিন্তা ভাবনা করতেছে। যে আজ জামাতের যে মিটিংটা হয়েছে, বক্তব্যগুলো যে শুনলাম, এই বক্তব্য কি দ্বারা এতদিন কি সংস্কার করলো? খালি সমোসা না বিরিয়ানি খাইছে ওখানে, লাস্টে তো কোনো কিছুই হয় নাই। সব আলোচনা শেষ করে লাস্টে সবার শেষে বলছে যে না, সংস্কার বাদ দিয়ে নির্বাচনে টেনে উঠছে। এটা কি ঠিক হলো? নির্বাচনের পরিবেশটা কোথায়? নির্বাচনের পরিবেশের তো দরকার আমাদেরকে আছে। পাথরে পাথরে আরো আতঙ্কিত করে ফেলেছে এবারের নির্বাচন। পাথর 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 তো সৌন্দর্য শেষই করছে, বালু তো শেষ করতেছে, কোনো কিছুই তো রাখতেছে না। এমনকি সব বাসা বাড়ি চাঁদার জন্য যায় মানুষকে হত্যা করছে। ৫ লাখ, ১০ লাখ, ৩ লাখ, ২ লাখ এরকম চাঁদা দাবি করছে। যারা দিতে পারতেছে তারা তো ভালোই, আলহামদুলিল্লাহ বাইচে যাইতেছে। আর যারা না দিতে পারতেছে, টাকা দিতে পারতেছে না, জান দিতেছে আর জান নিয়ে যাচ্ছে। ওরা কি মানুষ? ওদের যে ভোটটা যে দিব এই খারাপ কাজের জন্য, তারা কি এই পাপের দায় নিবে? যে ভোট দিবে আমার মতে, যে তারা যা ওদের সাপোর্ট করবো, এই পাপের দায় কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। আপনাকে ধন্যবাদ আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ আলমগীর ভাই। আমরা আলমগীর ভাইয়ের আবেগী কথাগুলো শুনলাম। যারা এই চাঁদাবাজদেরকে ভোট দিবে কিয়ামত পর্যন্ত, এই চাঁদাবাজদের গুনাহের পাপের দায়টা আমাদেরকে নিতে হবে, এটা বলে গেছেন আলমগীর ভাইয়ের মূল কথা। আর চাঁদা না পেয়ে মানুষ মারা হয়েছে, ৫ লাখ ১০ লাখ যারা দিতে পারছে দিছে, যারা দিতে পারেন নাই, টাকা দিতে পারেন নাই, জান দেন এবার। এই কথাটাই আলমগীর ভাইয়ের মুখ থেকে শুনলাম। এর আগের বাকি দর্শকদের কথাও শুনেছেন। আমরা প্রফেসর শামসুল আলম মনির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ওনার কাছ থেকে দর্শকদের মতামত এবং ওনার নিজের মতামত প্রকাশের অনুরোধ করছি। থ্যাংক ইউ মাসুক ভাই। আমরা গত বছর 2024-এর যে জুলাই আগস্টের বিপ্লব এবং রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে এবং আমার মনে হয় 1971 সালে যারা শাহাদাত বরণ করেছেন বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ ছিলেন, ওখানের মধ্যে বিভিন্ন বয়সে ছিলেন। কিন্তু এইরকম 2024 সালের যে রক্তস্নাত বিপ্লব, এরকম ইয়াং জেনারেশনকে মানে খুন করা, এটা বাংলাদেশের ইতিহাসে খুবই রেয়ার। এরশাদের পতন হয়েছে সামান্য কিছু লোকের রক্তের বিনিময়ে এরশাদের পতন হয়েছে। বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসই রেয়ার যে এত তরুণ তরুণী, এত ইয়াং পিপুল রক্ত দেয় নিজের দেশের একজন স্বৈরাচারীকে বিদায় করতে গিয়ে। জি, আপনি কন্টিনিউ করুন। এবং এই যে আশুলিয়ায় যে যাদেরকে খুন করে পিকআপ ভ্যানের মধ্যে রেখে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, এরকম তো আমরা বাংলাদেশের, যে আমরা তো 71 সালে ছিলাম না, কিন্তু কোনো ইতিহাস বইতে আমরা এরকম ঘটনার কথা আমরা শুনি নাই। তো এই রক্তপাতের পরে 17 বছর বিএনপি, জামাত বা বিরোধী দল যারা ছিল তাদের আন্দোলনের পরে যদি এই সমস্ত বিরোধী দলগুলা যদি কোনো শিক্ষা গ্রহণ না করে থাকে, আমার মনে হয় যদি এই মুহূর্তে কিয়ামত হয়ে যায়, তাদের কোনো অনুভূতিতে আপনার কাজ হবে না। সরি, আমি একটু পার্কে আছি তো, পাশে একটু নয়েজ হতে শুনতে পাবেন। কোনো সমস্যা নাই, আমরা শুনতেছি, বলেন। তো এইরকম আমার খুব দুঃখ বোধ হয়। ধরেন পাথর নিয়ে যাওয়া, বালু নিয়ে যাওয়া, এটা তো একটা ছোট্ট উদাহরণ, কিন্তু সারা দেশে যা চলছে এই মুহূর্তে, আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলবো না, যারা করছে এরা অমানুষদের কোনো দল থাকতে পারে না। কারণ একটা রাজনৈতিক দল গঠিত হয় কিন্তু মানুষকে দিয়ে। মানুষ বলতে সুস্থ মানুষ, সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, সমাজ সচেতন মানুষ, যারা দুর্নীতি করবে না, অন্যায় কাজ করবে না। রাজনীতি মানে এটা জনগণের জন্য। এখন এমন অবস্থা চলে গেছে, বিএনপি অপবাদ দিচ্ছে এনসিপি জামাতকে, জামাত বলছে এনসিপি বা বিএনপি কে। ভাই, আমরা এখানে ক্লাসিফাই করতে চাচ্ছি না, আমাদের দরকার নেই ক্লাসিফাই করা। যারা অমানুষ, আপনি আপনার এলাকায় খবর নেন, আপনার ভাইকে জিজ্ঞেস করেন, বোনকে জিজ্ঞেস করেন কারা এসব করছে আপনার এলাকাতে, আপনি তথ্য পেয়ে যাবেন। আপনি যুগান্তর, প্রথম আলো পত্রিকার সংবাদ বিশ্বাস করার দরকার নেই। আজকাল সবার কাছে কিন্তু একটা মিডিয়া আছে, মোবাইল আছে, এর মধ্যে সবাই জানতে পারছে। এখানে হাইড করার কোনো সুযোগ এখানে মধ্যে নাই। তো এই অবস্থায় যদি আপনার এরকম হয়ে থাকে, আমরা হতাশ।
এই 5 আগস্ট পর্যন্ত আমরা কথাবার্তা বলেছি, আমাদের ফরিদ ভাই বলেছেন, মাসুক ভাই তো বলে যাচ্ছেন, আমরা কার জন্য কথা বলেছি? এগুলো দেখার জন্য। এগুলো দেখাচ্ছে। আমার তো মনে হয় বাংলাদেশে 18 কোটির মধ্যে 9 কোটি মানুষকে বেনিশ করে দিলে আমার কোনো আপত্তি লাগবে না, যদি এরকম হয়ে থাকে, এরকম ক্যারেক্টার সম্পন্ন লোক হয়ে থাকে। আমাদের দরকার নাই ভাই, আমাদের কোয়ালিটি সম্পন্ন মানুষ দরকার। আমাদের এরকম কোয়ান্টিটি মাথা হিসাব করা এরকম 18 কোটি মানুষ দরকার নেই। এরকম মানুষ দিয়ে আপনি একটা সভ্য রাষ্ট্র কখন গঠন করতে পারবেন না। অনেকে বলছেন আমরা যখন বিদেশে যাই তখন আমরা দেখি যে হ্যাঁ রাষ্ট্রটা কত সুন্দর চলছে, রাস্তাঘাটে কত ডিসিপ্লিন। আরে ভাই, এরা কারা করছে? এটা মানুষ করছে। এবং ওইসব দেশে কিন্তু কোনো বিদেশিরা এসে করে দিয়ে যায় নাই, তারাই করছে। কিন্তু হ্যাঁ, তাদের ইতিহাসে অনেক অনেক কিলিংস হয়েছে, অনেক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, অনেক কিছু হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা আর কত বছর, যখন ছোট কাল ছিলাম তখন বলতো এই তো মাত্র স্বাধীন হয়েছে দেশ, 15 বছর বয়স হয়েছে, দাও না দাও 50 ইয়ার্স দাও, সব ঠিক হয়ে যাবে। এখন তো 54 ইয়ার্স চলে গেল। এগুলো বন্ধ করতে হবে ভাই। আর ইলেকশন দিয়ে কি হবে? কি ইলেকশন দিয়ে যদি আবার যেই লাউ সেই কদু হয়ে থাকে, ইলেকশন কি দরকার এখানের মধ্যে বলেন? আমরা তো ইলেকশনের মাধ্যমে একটা সভ্য, এক ভদ্র এবং একটা একটা কি বলবো দুর্নীতি মানে মুক্ত পলিটিক্যাল পার্টি অথবা একটা রাষ্ট্র ক্ষমতা আমরা বা যারা সরকারে যাবেন তাদেরকে দেখতে চাই। এখন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই মুহূর্তে ইলেকশন হলে বা ফেব্রুয়ারি ইলেকশন হলেই রাতারাতি সব সব ভদ্রলোক সৎ লোক ক্ষমতা চলে আসবে? কারা আসবে? এরাই তো ঘুরে ফিরে ক্ষমতা আসবে। যারা এই মুহূর্তে যারা আন্দোলনে রাজপথে আছেন তারাই ক্ষমতায় আসবে, সে যেই দল হোক না কেন। তো আমাদের এগুলা আমরা এজ এ রাষ্ট্র, একজন নাগরিক হিসেবে আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই একটা দুর্নীতি মুক্ত দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ, যেখানে মানুষ, আমার তো মনে হয় যে এখন আওয়ামী লীগ তো 17 বছর যা করেছে, এই গত 1 বছরে আমার মনে হয় 17 ভাগের 1 ভাগ হওয়ার কথা ছিল। মানে যদি হিসাব করে থাকেন 17 ভাগের 1 ভাগ অন্যায়, আমার তো মনে হয় 17 ভাগের 10 ভাগ হয়ে গেছে 1 বছরের মধ্যে। কিন্তু আপনি গুম খুনের কথা বাদ দেন, গুম খুন তো অবশ্যই জঘন্যমূলক কাজ, কিন্তু এখন যা হচ্ছে বাংলাদেশে, গত 1 বছরে যা হয়ে গেছে বাংলাদেশে লুটতরাজ। এবং আমি এমনও শুনেছি যে গত 17 বছরে যারা বঞ্চিত ছিল এরা কিন্তু গত 1 বছরে 17 বছরে যা ইনকাম করতে পারতো না এটা কিন্তু ডাবল করে ফেলছে অলরেডি এই গত 1 বছরে, এরকম শোনা যাচ্ছে। তো আপনি ভাই, আপনি কার হাতে রাষ্ট্র ক্ষমতা দিবেন? আবার আপনার ইলেকশন বাদ দেন, সোজা কথা, ইলেকশন পিআর হবে না নন পিআর হবে, এটা 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 পরে পরে আলোচনা এখানে হবে। কিন্তু কথা হলো ইলেকশনের মাধ্যমে আপনি কাকে ক্ষমতায় আনবেন? আপনার যে আসনের মধ্যে যারা এখন আপনার আসন পদপ্রার্থী যারা আছেন বিভিন্ন দলের, এরা কি সত্যি সত্যি এদের চরিত্র ভালো হয়েছে? এই 17 বছরে মায়ের খাওয়ার পরে, এত শ্বশুর নির্যাতন ভোগ করার পরে এরা কি সত্যি সত্যি কি মানুষ হয়েছে? আমার তো মনে হয় না ভাই। এদের প্রতি আমার সিম্পাথি অনেক ছিল গত 17 বছর, আনটিল 5th অগস্ট লাস্ট ইয়ার। এখন তো আমার মনে হয় যে নির্যাতিত মানুষই হয়ে যাচ্ছে এখন নিপীড়ক। এটা কখনো মেনে নেওয়া যাবে না। এটা ওই যে বাইরে কথা বলে গেছেন এখানে একটু আগে আপনার এখানে এসে, ওনারা মনের কথা বলেছেন। ওনারা খুবই সাধারণ মানুষ, ওনারা জটিলতা কুটিলতা বোঝার মতো সামর্থ্য ওনাকে নাই। কিন্তু যারা ওনাদেরকে কন্ট্রোল করবেন, যারা পার্লামেন্টে যাবেন, এই যে গতকালের কথা বলি, গতকাল যে আপনার নাঙ্গলকোটের যে প্রাক্তন সংসদ সদস্য গফুর ভুঁইয়া যেভাবে হুমকি দিয়েছেন আপনার কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ডিসি কে, এইটা ভাই, উনি কিন্তু আবার পার্লামেন্ট মেম্বার হবেন। অথচ উনি 17 বছর আগে পার্লামেন্ট মেম্বার ছিলেন, এখনো কিন্তু ওনার ঝাল যায় নাই। চিন্তা করে দেখেন, যখন পার্লামেন্ট মেম্বার হয়ে যাবেন ওনাকে তো আপনি ডোনাল্ড ট্রাম্প থেকেও কিন্তু মারাত্মক অবস্থা পাবেন ওনাকে আপনি। ওনার মানে চলন ধরন কথাবার্তা, মানে হি উইল এক্সিড ডোনাল্ড ট্রাম্প। তো এই ডোনাল্ড ট্রাম্প দিয়ে বাংলাদেশি ডোনাল্ড আমরা ট্রাম্প দিয়ে বাংলাদেশে আপনি একজন নতুন ডোনাল্ড ট্রাম্প পাবো, বাংলাদেশে একজন নতুন ডোনাল্ড ট্রাম্প পাবো আর কি। একটা তো নতুন একজন না আমেরিকার ভাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকটা হবে বাংলাদেশ পার্লামেন্টের মেম্বার অথবা মন্ত্রী আর কি। বিএনপি থেকে উনি আব্দুল গফুর সাহেব মন্ত্রী হবেন, যেহেতু উনি সিনিয়র মানুষ, কুমিল্লা বাড়ি, ওনাকে চিনি আমি, ছোটকাল থেকে ওনাকে চিনি আমি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও কুমিল্লার ছেলে, আপনিও বৃহত্তম কুমিল্লার ছেলে, আপনার এলাকা আপনার বেশি কাছে, আমার একটু দূরে। তারপরও আব্দুল গফুর ভুঁইয়াকে আমরা একেবারে অনেক আগে থেকে চিনি, যখন নির্বাচনে প্রথম ভোটার হয়েছি তখন থেকে ওনার নাম জানি, উনি ভালো লিডার, ভালো নেতা। প্রফেসর শামসুল আলম মনির সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যের উপরে মতামত দিবে এখন আমাদের গৌরবের সন্তান আলম রাজমিস্ত্রি। আলম ভাই, আপনি যে কথা বলেছেন এটার উপরে মন্তব্য করবেন। এবার দর্শকরা অতিথিদের বক্তব্যের সমালোচনা করবে, আমি আলম ভাইকে সমালোচনা করার অনুরোধ করছি। শামসুল আলম মনির সাহেব যা বলেছে এটার উপর। জি মাসুদ ভাই, আসসালামু আলাইকুম সব অতিথি স্যারদেরকেই।
আমার মনির স্যার যা বলছে আমি এক কথাই বলবো, তার সম্পূর্ণ কথার সাথে একমত। আমি তার সম্পূর্ণ কথার সাথে একমত। সেই সাথে আমি কিছু দুটো কথা অ্যাড করে দিতে চাই। একমত হলেন কিভাবে? আপনি বিএনপির একজন কর্মী, আজকে এত বছর আমাদের সাথে লাইভে বিএনপির পক্ষে কথা বলেন, আর এখন নতুন ডোনাল্ড ট্রাম্প কুমিল্লায় ধরা পড়েছে, আব্দুল গফুর ভুইয়া সাবেক এমপি, জি এরপরেও আপনি বিএনপির কর্মী হইয়া ওনার সাথে একমত হলেন কিভাবে? আমি সেটা বুঝে দিচ্ছি মাসুদ ভাই, আমি সেটা বুঝে দিচ্ছি। আমি এটা বুঝে দিচ্ছি। আমি যেমন মনে করেন যে আমাদের যে নেতা আছে তারেক রহমান সাহেব, বাংলাদেশের কোন মানুষ কি চায় যে আপনার ইলিয়াসের বউ নমিনেশন না পাক? মানে যে ইলিয়াস মারা গেছে চট্টগ্রামের, যাকে পেটে বাঁধে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, সিলেটের ইলিয়াস আলী। জি, সিলেটের ইলিয়াস আলী। সেখানে আপনার হুমায়ুন কবির নামে একটা লোককে নমিনেশন সিলেক্ট করা হয়েছে। তা আমরা বগুড়া থেকে যদি আমরা ইলিয়াসের স্ত্রীকে চাই, আর উনি নেতৃত্ব দিচ্ছে ভুল নেতৃত্ব দিলে আমি কিভাবে আপনার ওই একটা দলের আমি করতে পারি? আমরা তো একটা দলের পক্ষ হয়ে কথা বলি, কিন্তু অন্ধভক্ত তো নই, আমাদের তো যাচাই বাছাই করার বিষয় আছে। তা আমার কথা হলো যে দলের জন্য যারা ত্যাগী নেতা, যারা দলের জন্য কষ্ট করছে, যারা জেল খাটছে, 600 আপনার নির অপরাধে 600 লোক আপনার বিনা হত্যায় ধরেন বিনা বিচারে হত্যা করছে, 750 লোককে গুম করছে। তো এরকম একটা বড় দল এভাবে যদি ভুল ডিসিশন নেয়, সারা বাংলাদেশের সেন্টিগ্রেড আপনার যত হাওর দখল, বিল দখল, খাত জমি দখল, অন্য কারো নামে এত ইপোর্ট আসে না, শুধু বিএনপির নামে এত ইপোর্ট আসে। আপনি দলকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? আর যে আপনার এখানে কি নাসির উদ্দিন পাটোয়ারি নামে যে লোকটি যে আপনার এনসিপি থেকে যে আপনার কথা বলছে, নাসির উদ্দিন পাটোয়ারি বলছে নির্বাচন হবে না। আমি কিন্তু ওনার কথার সাথে 100% একমত। সত্যিই এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, শুধু বিএনপির কোন দলের কারণে। বিএনপি জামাত যদি ঐক্য হতে না পারে, তারা ভিন্ন করে নির্বাচন করতে পারে, কিন্তু একজনের গায়ে আরেকজন গু ছিটে দিবে, আরেকজনের গায়ে আরেকজন কাদা ছিটে দিলে নির্বাচন বাস্তবেই হবে না, এটা ভিন্ন কিছু দাঁড়াবে মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। আমি তো সেলুট দিয়ে রাখছি, আপনি তো সালাম দিছেন, আমি সেলুট দিয়ে রাখছি। এতদিন আমি কি কথা বলি, আমি তো এখন কথা শিখলাম আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, চমৎকার কথা বলছেন। মাসুক ভাই আমি একটু বলি। হ্যাঁ বলেন। আমাদের এই আলম রাজমিস্ত্রি ভাই কিন্তু আমাদের অনেক পরিচিত, আমরা একসাথে এক স্ক্রিনে কিন্তু অনেকবার আমরা কথা বলেছি, ইন্টারাকশন করেছি, ঠিক আছে। এবং বগুড়ার মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এলাকার মানুষ, ঠিক আছে, একদম খাঁটি। আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে গোল্ড মেডেল দিয়েছিলেন শহীদ মরহুম প্রেসিডেন্ট সাহেবের ওয়াইফ, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাই আপনার সাথে ওনার সম্পর্কের মিল আছে, কারণ খালেদা জিয়ার হাত থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পেয়েছিলেন, যতটুকু আমি জানি। ঠিক আছে, আমি খালেদা জিয়াকে অবশ্যই ওনাকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, বাট উনি যদি অন্যায় করে থাকে আমি কিন্তু ওনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। তাইলে প্রমাণ হবে যে না, আমি খালেদা জিয়ার আসলেই ভালো ভক্ত। আমি মুনাফিক না যে সামনে গিয়ে প্রশংসা করবো, পিছনে গিয়ে বদনাম করবো, তা না। যেমন আমাদের আলম রাজমিস্ত্রি ভাই যেটা বলে গেছেন, উনি কিন্তু সারাক্ষণ বিএনপি ডাইহার্ড সাপোর্টার কিন্তু, ঠিক আছে। কিন্তু এখন দেখেন উনি যে কথাটা বলে গেছেন, এটাই প্রকৃত বিএনপির সাপোর্টার। কারণ উনি বিএনপির সমালোচনা করেছেন, কারণ সারা বাংলাদেশে কিন্তু যা শোনা যাচ্ছে, যা আমরা পাচ্ছি তথ্য, এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ করছে না, কিন্তু আওয়ামী লীগ তো দৌড়ের উপরে আছে, এখনো পালাচ্ছে, ধরা পড়ছে। অনেককে কিন্তু আপনার আওয়ামী লীগের অনেকে কিন্তু আমাদের বিএনপি জামাত বা যারা আছেন এখন প্রভাবশালী, এদের শেল্টারে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখন বাংলাদেশে কিন্তু উল্টাপাল্টা কিছু করে যাচ্ছে। তো এটা দোষ আমি কাদেরকে দিব? বিএনপি জামাতকে দিব, এনসিপি কে দিব, যদি ওদের মাধ্যমে আওয়ামী লীগ কোনো অপকর্ম করে থাকে। এখানে আমি আওয়ামী লীগকে দোষ দিব না। ধরেন আপনার কারণে, আপনার প্রশ্রয়ের কারণে কোনো একটা ছেলে অপকর্ম করলো, এটা তো প্রথমত দোষ আপনাকে দিব আমি, আপনার শেল্টারের কারণে। তো এখন যেভাবে যা হচ্ছে বাংলাদেশের মধ্যে, বিএনপি বড় দল, বিএনপি কে দায়িত্ব নিতে হবেই, সোজা কথা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। জামাত ইসলামকে বিএনপি নাক ছিটকায় যে 10% 5%-এর দল, ঠিক আছে, বুঝলাম। তাহলে যদি অপকর্ম হয়ে থাকে 100টা, তাহলে তো 100 ভাগের 90 ভাগ তো বিএনপি কে নিতে হবে, যেহেতু বিএনপি বড় দল, আর জামাত নেবে 10%। এভাবে নিয়ে ভাগ ভাগ করে নিয়ে নেন। ইভেন আমি আজকে দেখলাম একটু আগে ফেসবুক স্ট্যাটাসে, আপনার এখানে টকশোতে আসছেন অনেকবার, উনি কিন্তু অনেক সংগ্রাম করেছেন আওয়ামী লীগের
অন্যায়ের বিরুদ্ধে লন্ডনে বসে। উনি আজকে স্ট্যাটাস দিয়েছেন যে এনসিপিটা টিকতে পারলো না, এটা দুঃখের বিষয়, এবং জামাতকে সামনে সংসদে বিরোধী দল দেখতে হবে, এটা খুবই মানে অপমানজনক, সোজা কথা। তার মানে জামাত বিরোধী দলে আসার মতো মানে আসা মানে ওনার জন্য এটা অপমানজনক হবে। মানে এটা বিএনপির প্রাক্তন মহাসচিব, মরহুম একজন প্রাক্তন মহাসচিবের ভাগিনী, লন্ডনে আন্দোলন করছেন, এখন আন্দোলন করে যাচ্ছেন, এবং আপনার টকশোতে অনেকবার উনি এসেছেন, এবং আমি ওনার সাথে টকশো করেছি। আপনি দেখেন ভাই মুনাফিক, আমি বিএনপি সমালোচনা করব, বিএনপির ভালো কাজের প্রশংসা আমি করব, তাই বলে আমি তো বলবো না যে বিএনপি সামনে বিরোধী দলে যাবে। এর থেকে জঘন্য জিনিস দেখতে হবে আমার জীবনে, তাহলে আল্লাহ কেন আমাকে বেঁচে রাখছেন, এখনো আল্লাহ কেন আমাকে বাঁচিয়ে রাখছেন? এরকম মুনাফিক আমি করতে যাবো না ভাই। বিএনপি যখন আপনাকে বিরোধী দল ধন্যবাদ। ছিল, বিএনপি যখন বিরোধী দল ছিল তখন বিএনপির জন্য আমার জান পান চলে গেছে, হ্যাঁ, কারণ বিএনপি তখন মাজলুম ছিল। এখন বিএনপি যখন শক্তিশালী পজিশনে আসছে, এখনো কিন্তু আসছে নাই, ফরমালি ক্ষমতায় আসে নাই, আর এখন যদি বিএনপি, আমি বলি না বিএনপি কে সরকারি দলে দেখতে হবে বা বিরোধী দল দেখতে হবে, আল্লাহ কেন আমাকে জীবিত রাখছে এখনো, এরকম মুনাফিকি ভাই আমাদের দ্বারা সম্ভব হবে না। ঠিক আছে, তো আল্লাহ সবাইকে মানে হেদায়েত দান করুক। এই সামান্য ক্ষমতার জন্যে মানে যে কাউকে ছোট করে দেখা, এগুলো আল্লাহ আমাদেরকে মানে রক্ষা করুক এই সমস্ত জঘন্য কাজ থেকে, সোজা কথা। আরে ভাই আপনি, বাংলাদেশ তো একটা পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্বের একটা দেশ। এই দেশে ক্ষমতা এসে লুটপাট করা ছাড়া তো অন্য কোনো মজা এখানে পাওয়ার কিছু না। আমাদের ফরিদ পাঠান ভাই আমেরিকাতে আছেন, ওখানে ঘর থেকে বের হলে মনে হয় যে বাংলাদেশের তুলনায় স্বর্গ রাজ্য দেখা যায়। বা আমরা যারা যুক্তরাজ্যে আছি, বাংলাদেশের রাস্তাঘাটে আপনি মন্ত্রী হন আর এমপি হন, সাধারণ জনগণ রাস্তাঘাটে বের হইলে, এই যে 2 সপ্তাহ আগেও দেখলাম, 3 সপ্তাহ আগেও কিন্তু গাজীপুরের টঙ্গীতে এক ভদ্র মহিলা বৃষ্টির মধ্যে বের হয়েছে, হঠাৎ করে চলে গেছে, মানে হয়ে গেছে, ম্যানহোলের কাবার চুরি করে নিয়ে গেছে কেউ, ভিতরে ঢুকে, পরে মনে হয় 24 ঘন্টা পরে লাশ পাওয়া গেছে অন্য জায়গায় গিয়ে। এটা বাংলাদেশ এখনো, দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি সেই বাংলাদেশ নিয়ে যদি এখন ভাব দেখান যে আপনি মনে হয় ক্ষমতা চলে আসছেন, আপনি ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছেন, জো বাইডেন হয়ে গেছেন, এগুলো বাদ দেন, এর সমস্ত অহংকার বাদ দেন। অহংকার শেখ মুজিব কম করে নাই, অহংকার অন্যরা কম করে নাই, এরশাদও কম করে নাই, কেউ টিকতে পারে নাই, অপমান অপদস্থ হয়েছে। কিন্তু এখানে বিনয়ী শেখ হন। হাসিনা, শেখ শেখ হাসিনার হাসিনা তো শেখ হাসিনাকে তো অহংকার আমি ছিল কিনা? শেখ হাসিনা তো ইবলিসকে ছাড়াই গেছে, উদাহরণ নাই দিলাম, আর এটা মানব 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 কাতারের মধ্যে আর নাই, ওটা ইবলিসকে ছাড়াই চলে গেছে, সোজা কথা আর কি। এখন যারা আপনাকে আছেন ধন্যবাদ বাংলাদেশে, দিচ্ছি। জি, আমি শেষ করে দিচ্ছি মাসুক ভাই, এখন এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন, রাজনীতি করছেন, আওয়ামী লীগকে শেল্টার দেওয়া বন্ধ করেন, ডোনাল্ড ট্রাম্প হওয়ার মানে যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম আছে এগুলো বন্ধ করেন, বিনয়ী হন, অহংকারী হবেন না ভাই। কথায় কথায় রাজাকার ট্যাগ দেওয়া, আমাকে বন্ধু রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে, আমি মুক্তিযুদ্ধের সন্তান, কারণ মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো এটা আল্লাহর বিচার, আল্লাহ করে দিয়েছে না। আমরা তো বাংলাদেশ থেকে পালাই যাই নাই, এখনো বাংলাদেশে নর্মাল যাতায়াত করছি। আওয়ামী লীগের সময় বাংলাদেশে নর্মাল যাতায়াত করছি, কারণ ক্রিমিনাল কোনো কাজ করি নাই, এখনো ইনশাল্লাহ যাব। কিন্তু যারা বাংলাদেশে মানুষকে রাজাকার ট্যাগ দিয়ে অপমান অপদস্থ করেছেন, এরা কিন্তু পালিয়ে গেছে ভাই। দিস দ্য রিয়ালিটি। আমার চাচা মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধা, বাবা সশস্ত্র মুক্তিযোদ্ধা, কখনো গর্ব করি না। চাচা যদি সার্টিফিকেট নিয়েছেন, বাবা কিন্তু এত সহজ সরল ছিল যে সার্টিফিকেট নিতে হবে এটা উনি জানতেন না, উনি এত সহজ সরল ছিলেন। ঠিক আছে, তো এগুলো আমরা কখনো অহংকার করি না, এগুলো মুখ খুলে বলিও না। তো এই সমস্ত মানে দেশকে শাসন করার জন্য, শোষণ করার জন্য ভাব না দেখিয়ে বিনয়ী হন। বিনয়ী মানুষকে আল্লাহ মানে প্রতিদান দিবেন, ভালো প্রতিদান দিবেন, এবং মানুষের সামনেও কিন্তু মানে ভালো হিসাবে থাকবেন। তো এটা আমার শেষ কথা। ধন্যবাদ আপনাকে মাসুক ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিএনপির আরেকজন সমর্থক এমডি মাসুম দেওয়ান ভাই দীর্ঘদিন আমাদের সাথে কথা বলেন। এমডি মাসুম দেওয়ান ভাই, আজকের সমালোচনা হচ্ছে পাথর চুরি থেকে শুরু করে বেশ কিছু বিএনপি নেতাদের হুমকি দমকির উপরে। আপনার মন্তব্যটা দিবেন মাসুম দেওয়ান ভাই, কি কারণে বিএনপির পক্ষ থেকে এই কাজগুলা করা হচ্ছে? মাসুম দেওয়ান ভাই, আপনার স্পিকারটা ওপেন করবেন। জি, ঠিক আছে। এবার মাসুক ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমি আমাদের প্রিয় অতিথিবৃন্দ সহ সকল দর্শক শ্রোতাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাথর কেলেঙ্কারিটা আসলে আমাদের দেশের রাষ্ট্রীয় এমন কোনো বিষয় নয় যে যেটা নিয়ে গোটা রাষ্ট্রকে একদিকে পড়ে থাকতে হবে। আমাদের রাষ্ট্রে অনেক বড় বড় সমস্যা সামনে আছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হলো, আমরা দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করেছি দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং গণতন্ত্র সুষ্ঠু ধারা চলার একটা আপমর যে সমস্যা, সেটা হলো ভোট, সুষ্ঠু ভোট। এই ভোটকে কেন্দ্র করে কিন্তু আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছি। এক্ষেত্রে অনেক গুম, খুন, হত্যা, অনেক কিছু শিকার হতে হয়েছে। এখন বিএনপি আপনার সর্ববৃহত্তম দল, জামাতে ইসলাম খুব ভালো একটা চমৎকার দল।
আরো অন্যান্য যারা বিরোধী দলে আছে, সব মিলিয়ে আমরা যা করছি, আন্দোলন সংগ্রাম করছি নির্বাচনকে কেন্দ্র করে, এবং রাষ্ট্রটি যেন সুষ্ঠু ধারায় সুন্দরভাবে চলে, এখানে যেন একজন সাধারণ নাগরিক তার মৌলিক অধিকারগুলো নিয়ে দেশে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে, এই জন্য কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম গুলো করছিলাম। এখন যদি ওই কেউ ক্ষমতায় আসার জন্য নিজেকে জালিমের কাতারে রাখে, ওই আওয়ামী মাফিয়াদের কাতারে রাখে, লুটপাট তন্ত্র কায়েম করতে চায়, তাহলে তাকে তো ভাই ওই আওয়ামী মাফিয়া ফ্যাসিস্টদের কাতারেই দাঁড়াতে হবে। সত্য চির সত্য। তো যারা অপকর্ম করবে, দুষ্কৃতি করবে, তাদের শাস্তি অবধারিত। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই বিএনপি, জামাতে ইসলামের অনেক নেতাদের নামে নানা রকম ট্যাগ দেওয়া হচ্ছে। ভাই এইসব 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 ট্যাগাট্যাগি করতে গিয়ে আমরা আবার না ফ্যাসিস্টদের আমাদের কাতারে নিয়ে চলে আসি। কারণ আমরা দুই তিন দিন ধরে লক্ষ্য করছি আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগকে যেন আবার বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হয়, এই ধরনের চিন্তা ভাবনা চলছে, মানে জাতিসংঘে আবেদন করছে। তো আমাদের কথা হলো এইটাই ভাই, আমরা এহেন কোনো কর্মকাণ্ড যেন না করি। আমি আমার দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আশাবাদী, কারণ আমাদের জনাব অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা সিনিয়র নেতা আছেন, তারা কিন্তু বারবার দেখবেন যে তাদের কথায় তারা কিন্তু বোঝানোর চেষ্টা করে সাধারণ পর্যায়ে যত নেতা কর্মী আছে, তৃণমূল পর্যায়ে যত নেতৃবৃন্দ আছে, তাদেরকে কিন্তু বারবার সতর্ক করছে। কারণ আমাদের রাষ্ট্রটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় আগামীতে, সেরকম একটা নেতৃত্ব স্থানে নিয়ে যেতে হবে। আর ভুইফোর আর ওই সুবিধাবাদী কিছু নেতা কর্মী হয়তো আছে ভাই, যারা তাদের অবৈধ অর্থ বা সাইড আওয়ামী মাফিয়াদের কিছু অর্থ এসব নিয়ে বিভাজন তৈরি করার একটা চেষ্টা করবে, ক্ষমতায় আসার চেষ্টা করবে। আমাদের সঠিক নেতৃত্ব তৈরি করতে হবে। এক্ষেত্রে আমাদের সিনিয়র লিডারদেরকে আমরা বলবো, এবং আমাদের তৃণমূল বিএনপি যারা আছে তাদেরকে বলবো সজাগ থাকবেন। আমরা আমাদের 17 বছরের আকাঙ্ক্ষা আমরা এত সহজে নষ্ট হতে দিব না, এবং একটা সুন্দর রাষ্ট্র করবো ভাই, সকলে মিলেমিশে করবো, এই আশাবাদ ব্যক্ত করি আমি ভাই। জি, আপনি সবসময় ভালো কথা বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসুম দেওয়ান ভাইয়ের কথাটা, আরেকজন দর্শক, আমি ওনার রাজনৈতিক পরিচয় জানি না, ইলিয়াস ভাই, আপনার রাজনৈতিক পরিচয় আসলে আমার জানা নাই, কারণ আপনি কি বিএনপি পছন্দ করেন না জামাত পছন্দ করেন আমি জানি না, কিন্তু বিএনপি পছন্দ করেন মাসুম দেওয়ান ভাই, বিএনপির পক্ষে কথা বলেন সবসময়। উনি যা বলে গিয়েছেন এর মধ্যে আপনার একমত দ্বিমত, উনার কথাগুলোর উপরে আপনাকে কথা বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি বিএনপি, আমার হইছে মনে করেন যে ফ্যাসিস আর হইছে খুনি আর কি ভাষা করতাম কুত্তালিক, এগুলা বাদে আর ওই যে জাতীয় বিমান পার্টি বাদে আমি সবার লগে আছি। আমার বান্দা কোনো দল নাই, বলে ওই দলের ভোট দিম, আর ভোট তো দিতেই পারি না। বিএনপির এমন একটা অবস্থা, মনে করেন যারা ত্যাগী, মানে অত্যাচার জুলুম নির্যাতন করছে, এইসব লোকের দাম নাই। যেরকম দেখেন সিলেটের ইলিয়াস আলী, 2012 সালে আমার বয়স ছিল মাত্র 15 বছর, তখন বুঝিও নাই কিছু, আগেও বুঝি না লও বুঝিনি, তখনই কান্না করছি। ওনার স্ত্রীর নবশের নাম দিয়ে দিছে কারে দেন। দ্বিতীয় নাম্বার আছে সিলেটের তাও হারিস চৌধুরী, শেষ বয়সে ঢাকায় রিক্সা চালায় খাইছে। হারিস চৌধুরী শেষ বয়সে ঢাকায় রিক্সা চালায় খাইছে, যাতে এই কুত্তা লীগের ফ্যাসিস হাসিনা যাতে না চিনতে পারে, গাড়ির একটা তা মরছে, ওনার খোঁজটাও পর্যন্ত নেয় না। ওনার পরিবারকে একজন নাই দায়িত্বশীল, উনি যাতে একজন রাজনীতিবিদ ছিল, ওনার পরিবারের একজন নাই, কেউ না কেউ নমিশন দিতে পারতো, ওই দামটা পর্যন্ত গেছে 2। 3 নম্বর হচ্ছে নাসির হোসেন পিন্টু, যুব দলের কর্মী ছিল, এই হাসিনা যে মারছে, ওনার পরিবারের কেউ কি নাই, যোগ্য একজন লোক কি বিশ্রা পাইতো না? নাসির উদ্দিন পিন্টু ছাত্র দলের সভাপতি ছিল, পিন্টু ঢাকার। হ্যাঁ, ঢাকার। হয়েছে আপনার ওই যে অহনত আছে আরেক লাইনে, ওটা তো গেছে ত্যাগী 3 জন। আর 4 নম্বর আছে নতুন ফেসিস্ট, ওই যে হাবিব, একসময় আমার ভালো লাগতো একটা ভিডিও, ওনার একটা ভিডিও আমার কাছে এখনো আছে। ওই ভিডিওটা মনে হয় 2015 সালে না 16 সালের, ওই ভিডিওটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে পরে ওটা দিয়ে টিকটকে বানাইছি। কইছিল বিএনপির অবস্থা যদি হেফাজত ইসলামের মতন, আওয়ামী লীগের অবস্থা রোহিঙ্গাদের মতন, এরকম একটা ভিডিও আমার আছে, তখন আছে মোবাইলে আছে, এখন গেলে তখন তো একটু ভালো লাগবে, কিন্তু খেয়ে মানুষের জিব্বা কাটতে লাগবে। তারপরে দানের শীষের বাদলে কেউ যদি অন্য কোনো ভোট দেয় দাঁড়িয়ে ফেলায়, বাদ যেতে দিব না সুস্থ অবস্থায়।
ঠিক আছে, তো এটি হচ্ছে নতুন ফ্যাসিস্ট। ও আবার কালকে দেখলাম বগুড়া এক নেতা মানে সংসদ সদস্যর মনোনয়ন প্রার্থী হিন্দুকে ইয়ে গিয়ে কয়, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই নাই, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। তারপরে যে জিএম কাদের জাতীয় পার্টির মুখ দিয়ে গালি দিতাম না, কারণ আমার অনেক আত্মীয় স্বজনে দেখবো, এলে মুখ দিয়ে গালি দিতাম না গালি। এই জিএম কাদের কেমন আমাদের বাইরে থাকে, আজকেও কয় আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা চাই না, আওয়ামী লীগ ছাড়া সুস্থ নির্বাচন হইব না আজকে। এরপর আরেকটা হয়েছে, বিএনপি যদি ডাক না দিত, জাতীয় পার্টির মনোনয়ন চুন্নুর পরে স্বামী ব্যারিস্টার স্বামী ওই গিয়া টক শোতে আওয়ামী লীগের ফিরে আনন্দের যত কিচ্ছা কাহিনী সব বানায় অনেক কইতাছে, যদি বিএনপি শেল্টার না দিত ওর বাহের গায়ে জ্বর, ওই যে আওয়ামী লীগ যে টক শোতে দিয়ে কথা বলবে ওর বাহের গায়ে জ্বর। আপনাকে ধন্যবাদ ইলিয়াস ভাই, অনেক সুন্দর, অনেক তরুণ মানুষ অনেক কথা বলেছেন, আমরা শুনেছি। আমরা এবার জামাত সমর্থক হুসাইন মনির ভাইকে কথা বলার অনুরোধ করছি। একজন বিএনপি সমর্থক, একজন নিউট্রাল, একজন জামাত সমর্থক। আমি এইভাবে ম্যাচ করে আপনাদেরকে সামনে আনবো, কারণ আপনাদের লাইভে ঢুকতে ঢুকতে আমি চিনে ফেলেছি কে কোন দলকে পছন্দ করেন। দুই একজনকে ধরতে পারি না, কিন্তু 90% ধরতে পারি কথা শোনার পরে। মনির হুসাইন, আপনি তো জামাতকে সাপোর্ট করে কথা বলেন, তাইলে এতক্ষণ বিএনপির বাইরেও কথা বলে গেছে, আপনার মতামত শুনবো পাথর নিয়ে। হুসাইন মনির, শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ মাসুক ভাই। সম্মানিত দুজন আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। সিলেটের যে ইলিয়াস আলীর কথা বলেছেন, আমি ইলিয়াস আলীর এলাকায় দীর্ঘদিন ছিলাম। বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর। ইলিয়াস আলীর মৃত্যুর পরে উনার স্ত্রী লুনা পুরো এলাকা চোখে দাঁড়িয়েছেন। উনি সরকারি চাকরির বিসর্জন দিয়ে নির্বাচন করতে চেয়েছেন, কিন্তু গতবারও নির্বাচন উনি করতে পারেন না। লাস্ট যে নির্বাচন হয়েছে উনি নির্বাচন করতে পারেন নাই। এখন উনি ওনার কারণে, ইলিয়াস আলীর কারণে লুনার এখানে একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। যদি সঠিক নির্বাচন হয় হয়তো উনি জিতে যেতে পারেন, কিন্তু এখানে আর যে একটা বাগাড়ম্বর ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করেছেন, এটা আমরা পছন্দ করি না কেউ। আর সিলেটে যে পাথর করে বলেছেন, ওইখানে আমি অনেকবার গেছি, এখানে কোটি কোটি টাকার পাথর ছিল, এক বছরে ওনারা সব খেয়ে ফেলেছেন, পুরো জায়গাকে খালি করে ফেলেছেন। এখন ওনারা যে পাথর খেলেন, মানুষকে হুমকি দিচ্ছেন, জানার শিশুর বিরুদ্ধে ভোট দিলে জিরবা কেটে দিবেন, আবার একজন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বলে তার কলজা বের করে ফেলবেন। এখন জনগণ কাকে ভোট দিবে? জনগণ তো শঙ্কিত যে আগামী নির্বাচন আমরা যাদেরকে নির্বাচিত করবো তারা তো মানুষের কলজা খেয়ে ফেলবেন। এখন কলজা বুনা করে যদি খেয়ে ফেলেন তাহলে আমরা আর দেশে থাকবো কিভাবে? আর নির্বাচন বলতেছেন, আপনার নিজের দলের মধ্যে তো গণতন্ত্র নাই। নিজের দলে যদি গণতন্ত্র থাকতো তাহলে আমরা 5,000-6,000 নেতা কর্মী দল থেকে বের করে দিতেন না। এখন নিজের দল যদি ঠিক না রাখেন, আমরা তাহলে দেশ পরিচালনা করবেন কিভাবে? দল যদি নিয়ন্ত্রণ করতে পারেন, দল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, দল যদি পরিচালনা করতে না পারেন, দলের মধ্যে যদি নেতা না থাকে তাহলে আমরা দেশ পরিচালনা করবেন কিভাবে? দলের থেকে নেতা সৃষ্টি হলে তো ভালো দেশ পরিচালনা করবে। এখন আমাদের তো ভালো নেতা নাই, আমরা দেশ পরিচালনা করবো কিভাবে? বাংলাদেশ ভরে গেছে, সুস্থতা বুদ্ধি নিয়ে ভরে গেছে। যারা সম্মানিত, যারা শিক্ষিত, তারা এখন এক কোণে হয়ে গেছে, তারা কথা বলে না। আর তাদেরকে কথা বললে তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। আমরা এখানে 3 জন আছেন, এক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আমরা 3 জন আছেন। আমরা সবাই আন্দোলন শুরু করেন যে সকল দলের সংস্কার প্রয়োজন। যারা চুরি ডাকাতি করে, যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তাদেরকে আমরা ভোট দিব না। এখন আমাদের যে প্রশাসন হয়ে গেছেন, এখানে প্রত্যেক মাসে মাসে আমরা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। এই ষড়যন্ত্র করায় যে প্রশাসন বর্তমানে আছে, এই প্রশাসন নিয়ে আমরা কিভাবে নির্বাচন করবেন? এই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? এই নির্বাচনে কোন দিকে যাবে? আমরা তো সেটা বুঝতে পারতেছি না। এখন দলীয় সরকার, রাষ্ট্রীয় সংস্কার যদি না হয় তাহলে নির্বাচন করে কোনো লাভ হয় না। যদি নীতির পরিবর্তন না হয়, ব্যক্তি পরিবর্তনে দেশের কোনো উপকার হবে না। গত 54-55 বছর আমরা দেখছি ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি পরিবর্তন না হওয়ার কারণে তার যেভাবে আছে সেইভাবে আছে। আমাদের পরে আফগানিস্তান স্বাধীন হয়েছে, আফগানিস্তানের অর্থনীতি আমেরিকার সাথে পাল্লা দিচ্ছে এখন। আর আমরা যে টিমিরে ছিলাম সেই টিমিরে আছি। গত 1 বছরের প্রবাসীরা শরণার্থীকালের রেমিটেন্স দিয়েছে, যে রেমিটেন্সের কারণে বর্তমানে রিজার্ভ হচ্ছে $30.9 বিলিয়ন। সবকিছু ঋণ পরিশোধ করার পরে এখন বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, এই শক্তিশালী আগামী নির্বাচনে যারা আসবে তারা কি রাখতে পারবে? আমি আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ, আমরা দেশের খবর রাখেন, আমি আমাদের কাছে প্রশ্ন করতে চাই, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এই রাজনীতিকরা কি এইভাবে অর্থনীতি ধরে রাখতে পারবে? আর এই যেভাবে আমরা চুরি ডাকাতি চাঁদাবাজ করতেছে, এইভাবে মানুষের নিরাপত্তা কোথায় আছে? কোথায় মানুষের নিরাপত্তা? কোথায় মানুষ দাঁড়াবে? কাকে মানুষ বিশ্বাস করবে?
তাহলে ভোটের আমি যে ভোট দিব আমার ভোটের নিরাপত্তা কোথায়? আমি যদি চোরকে ভোট দিই সারা জীবনে চোরের খেসারত আমাকে দিতে হবে। তাহলে আমরা ভালো নেতা কই? ভালো নেতা কি বাংলাদেশে আছে আপনারা মনে করেন? যদি ভালো নেতা না হয়, রাজনীতি দল যদি ভালো নেতা তৈরি না করে, তাহলে দেশ উন্নতি হবে কিভাবে? আমরা প্রবাসীরা এত কিছু করতেছি, কিন্তু দেশের মানুষ, দেশের রাজনীতিটা আমাদের কোনো মূল্যায়ন করে না। আমরা যদি মূল্যায়ন না পাই, রাষ্ট্র যদি প্রবাসীদেরকে মূল্যায়ন না করে, প্রবাসীটা আবার শাটডাউন দিবে, আবার 24-এর মতো আন্দোলন হবে। ধন্যবাদ আমরা সবাইকে। আপনাকে ধন্যবাদ। আপনি তো জামাত সমর্থক, এই জন্য আপনি জামাতের পক্ষ হইয়া বিএনপির সমালোচনা করেছেন। এবার বিএনপির পক্ষে সবসময় মালদ্বীপ থেকে আমাদের সাথে কথা বলতেন এসকে আবু মুসা ভাই। মুসা ভাই, এই যে জামাতের সমর্থকরা আপনাদের দলকে নিয়ে এত কথা বলছে, এটার পক্ষে আপনার যুক্তি কি? ধন্যবাদ প্রিয় সংসদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাসুদ ভাই, আমার প্রতি কি আপনি রাগ টাগ আছেন নি? কেন? না আর কি না, এই প্রশ্নের উত্তর দেন আগে, কেন? না, অনেকক্ষণ যাবত আমি নিচে আসছিলাম। আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন। আপনার আগের থেকে যারা অপেক্ষা করছে আমি সিরিয়ালি আনছি, একজন বিএনপি, একজন জামাত, একজন বিএনপি, একজন জামাত। এখন এই কারণে আপনি সিরিয়ালে আসবেন সামনে। আপনি আসার পরে আপনি বলছেন আমি আসছি, আমারে কেন মাসুক ভাই সবার আগে দেয় না? তাহলে অন্য ভাইদের সাথে কি আমার কোনো আত্মীয়তা আছে? এখানে তো বিএনপি জামাত। আমি আবার ভাবলাম যে একটু কথাবার্তা বলি, এরকম লেগে নাকি। আপনি এখন জবাব দিবেন পাথরছড়ি, কুমিল্লায় এমপি গফুর সাহেব, এইগুলা আপনাদের কি সিমটম আগামী সংসদে যাওয়ার পরে বাস্তবায়নটা আর একটু জোরালো হবে কিনা, মানে যা করে যাচ্ছেন এটা কন্টিনিউ থাকবে কিনা, এটার জবাব দেন। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ মাসুদ ভাই। পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেখলাম সরকার, বর্তমান সরকার ডক্টর ইউনূস, কিন্তু আলোচনা বিএনপি। ঠিক আছে, সরকারের কোনো দোষ দায়ী কেউ দিচ্ছে না, বিএনপি। এমন লাগতেছে বিএনপি ক্ষমতা আছে বা ক্ষমতা চালাচ্ছে। একটা বিষয় গেল, একটা বিষয় গেল পাথরছড়ি যে ঘটনা নিয়ে আসছেন। আপনি আপনার গ্রামে ধরেন, আপনার বাড়ি ময়মনসিংহ, আপনার গ্রামে চুরি ডাকাতি করে, হ্যাঁ, আওয়ামী লীগের সময় হয়েছে না? হয়েছে। তখন কি আমরা বলছি যে আওয়ামী লীগ চুরি ডাকাতি করে? সুরকে সুর বলছি, ডাকাইতে ডাকাইত বলছি। এখন চুরি ডাকাতি বদমাশি যা আছে সব আপনারা করেন, এই জন্য আপনাদের নামে বলতেছে পাবলিক। ইউনূস সাহেবকে, এখানে ইউনূস সাহেব কি বদমাশি করতে গেছে নাকি? ইউনূস সাহেব চুরি করতে গেছে নাকি? সেটার জন্য তো সরকার আজকে পরিবর্তন কেন বলেই দিয়েছে। থামাতে পারছি। সরি, আমি একটু ইন্টারাপ্ট করবো। সরি আবু মুসা ভাই, মাসুক ভাই, আমি একটু বলি। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে ইউনূস সাহেবের কি বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় কি ওনার দলের কমিটির লোক আছে? কমিটি আছে বলেন? না, নাই নাই নাই। প্রশাসন আছে। প্রশাসন কি করে? ঠিক আছে, প্রশাসন কি করে? প্রশাসন যদি করে থাকে, বাংলাদেশে এখন কয়েক কোটি লোক, আমাকে আপনাকে বলতে দেই, প্রশাসন যদি অ্যাকশনে যায়, বাংলাদেশের 1 কোটি লোককে এখন মারতে হবে, একদম মানে ব্রাশ ফায়ার করতে হবে। তো আপনি কি চান বাংলাদেশে এরকম ক্যাওস তৈরি হোক? প্রয়োজন তাই করবেন। আপনাকে আনছে এই জন্যই তো, পরিবর্তনের জন্য আনছে। আপনাকে কিসের জন্য আনছে? এনে তো তামসা খেলা, তামাশার জন্য আনছে। একজন ব্যক্তি দিয়ে আপনি সারা দেশ পরিবর্তন করে দিবেন। উনি যে বাংলাদেশের এই বিপ্লবের পরে, রক্তাক্ত বিপ্লবের পরে দেশকে যে এই পর্যায়ে নিয়ে আসছে, ওনাকে এই কারণে সবাই মিলে সিজদা করেন, আস্তাগফিরুল্লাহ আর কি, মানে ইসলামী দৃষ্টিতে বলি না আর কি, পায়ে পড়েন সবাই গিয়ে আর কি। ঠিক আছে, ওনারা কিছু দরকার নাই। ইউনূস সাহেব যে বাংলাদেশের রক্তপাতের পরে আরো কিন্তু প্রতি বিপ্লব হইতো বাংলাদেশের মধ্যে, এটা ঠেকাইছেন। এই কারণে যারা বিভিন্ন মুরব্বীদের পায়ে গিয়ে পড়েন, আমার মনে হয় দলে দলে কাতারে কাতার গিয়ে ওনার পায়ে গিয়ে পড়েন, এছাড়া অন্য কোনো আর এখানের মধ্যে নাই। ঠিক আছে, আপনি একটু খবর নিয়ে দেখেন আপনার এলাকার মধ্যে ডিশ ব্যবসা কারা করছে। আপনার এলাকার মধ্যে ওই যে আপনার গ্যাস সিলিন্ডার কারা বিক্রি করতেছে, এখন কি আওয়ামী লীগ করতেছে নাকি ইউনূস সাহেবের দল করতেছে এগুলোর মধ্যে? ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। বাংলাদেশের 54 বছর স্বাধীনতার 54 বছর বয়সে কোন সরকারকে এরকম সহযোগিতা করছে রাজনৈতিক দল ইতিহাসে আছে? আপনি দেখাইতে পারবেন? ঠিক আছে, পাওয়ার পর্যন্ত সেনাবাহিনীকে দেওয়া রাখা হয়েছে, তাহলে এটা কিসের জন্য রাখছে? কার জন্য রাখছে? নিয়ন্ত্রণ করে না কেন? এটা বিএনপির প্রশ্নবিদ্ধ করা যায়, বিএনপি কে এই জন্য রাখছে যে বিএনপি প্রশ্নবিদ্ধ করবেন। নিয়ন্ত্রণ করতে আমি ব্যর্থ, এরপরে কি আমার বাড়িতে গিয়ে আপনি চুরি করবেন? আমার বাড়ির গোয়াল থেকে গরু চুরি করবেন আপনি? আমি পারি না। আমার পুলিশ নাই, আমার গ্রামে কোনো পাহারাদার নাই, চৌকিদার নাই, আমি নিরহ।
আপনারা 6 ভাই 7 ভাই না ঠিক আছে শক্তিশালী মাসুদ ভাই, আমরা কি আসুন সব ওই আপনাদের কালচারে এর মানুষ হয়ে লেগে গেছি? আমার বাড়ির পৃথিবীর গরু নিয়ে আপনি ইতিহাসে চুপ আইন ছাড়া করবেন কোনো কিছু চলে, না না নিয়ম আমি না থাকলে, নিয়ম শৃঙ্খলা না মাসুক থাকলে। ভাই মুসা ভাই একটা মুসা ভাই একটা কথা বলি, মাসুক ভাই একটা কথা বলি। আমাকে শুধু আপনি একটা উদাহরণ দেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, যে সরকার এক দলে আর বিরোধী দল যারা সরকারে নাই তারা এইভাবে লুটপাট করতেছে বাংলাদেশের ইতিহাসে কখন করছে বলেন আপনাকে আমাকে। সরকার হলো এক দল না বা আজকে আমি একটা একটা না একটা গোষ্ঠী সরকার না আপনার, চালাচ্ছে, আর আরেকটা গোষ্ঠী জি সারা জি আমি দেশ বলতেছি, লুটপাট চাঁদাবাজ করে মানে একদম মানে তছনছ করে দিচ্ছে। আপনি দেখান কখন করছে বাংলাদেশের না একটা ইতিহাসে এরকম। না একটা গোষ্ঠী লুটপাট করতেছেন, একটা গোষ্ঠীকে আপনি যদি আনেন এটা বিএনপির হতো অবিচার হবে আমি মনে করি না। একটা গোষ্ঠী এখনো না, এখানে সবাই কম বেশি জড়িত আছে, কিন্তু ডালা বিএনপির নামে আসতেছে। আজকে যদি আপনি আমি সাংবাদিক তুই হত্যার বিষয়টা আপনাকে সামনে তুলে ধরি, এটা বিএনপি নামে প্রোপাগান্ডা চালানো হয়েছে না? সাজিদ সালাম এটা বলছে, কিভাবে বললো? কিন্তু তথ্য এরকম হাজার হাজার রিয়াল আছে, হচ্ছে না আমি এটা অস্বীকার করতেছি না, হচ্ছে তো, কিন্তু হাজার হাজার প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং রিয়ালটা আড়াল করে ফেলছে। আজকে যদি পাথর চুরির ঘটনা দিয়ে বলেন, পাথরটা কি একদিনে চুরি হয়ে গেছে ওখান থেকে? একদিনে চুরি হয়নি তো। আর ওই পাথর আজকে যে বর্তমান সরকারের উপদেষ্টার মনে রেজওয়ানা, উনি কি জানে না উনার কি হচ্ছে ওখানে? উনি জানে না, উনি কোনো ব্যবস্থা নিল না। আমি উপদেষ্টা হইয়া উনি তো এখানে ওইখানকার মানুষ, ব্যর্থ হইছে সে বলছে পাথর চুরি ব্যর্থ আমি হয়েছে ঠেকাইতে একদিন আনতে, পারলাম। আজকে মাসুক ভাই না আমি ব্যর্থ হয়েছে সে একদিন চুরি হয়ে যান। এই বিষয়গুলো যখন ডক্টর ইউনূস স্যার নির্বাচন ঘোষণা করছে, একের পর এক চক্রান্ত এক একটা করতেছে। আজকে যে এই যে জামাতের ভাই, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যে ধরেন বিএনপি সবচেয়ে খারাপ, আওয়ামী লীগের তো খারাপ, সমস্যা কি? নির্বাচন দিতেছে, নির্বাচন আসেন, নির্বাচন আপনারা বাধা দেন কেন? নির্বাচন আপনারা চান না কেন? আপনাকে তো জনগণ ভোট দিবে, আপনাকে ভোট দেন। মুসা ভাই আমি আমি আসেন আমি ভাই, নির্বাচন আসেন, আমি আপনাকে প্রশ্ন নির্বাচন করতে চাই, আসেন। আপনি কোন দেশে থাকেন? মুসা ভাই মালদ্বীপ আমি থাকে। মালদ্বীপ থাকি। মালদ্বীপ। আমাদের শামসুল আলম ভাই লন্ডনে এবং মাসুক ভাই লন্ডনে, আমি আমেরিকাতে। এখানে বাহরাইনে আছেন হোসেন মনির ভাই। মনির ভাই বাহরাইনে, হাবিবুর রহমান ভাই বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে। এই আমরা 5 জন এবং হাবিবুর রহমান ভাই বাংলাদেশে আছেন। সবাই যদি আমরা 5 জনে একটা মোটরসাইকেল আমাদের প্রত্যেকের বাড়ির সামনে রাখি, 1 মাস থাকবে, কেউ চুরি করবে না, কেউ নিয়ে যাবে না। কিন্তু বাংলাদেশে পারবেন আপনি বন্ধ করে রাখতে? পারবেন? উত্তরটা ওইখানেই। নৈতিকতা যেদিন আপনারা ঠিক করবেন না, আমাদের নৈতিক অবস্থা যদি আমাদের পরিবর্তন না হয়, যে নীতি, আইনের শাসন, আইনকে যদি আমি একজন চোরকে ধরলাম, ধরে পুলিশকে দিলাম, পুলিশে এফআইআর করে দিল কোর্টে, কোর্টে যে সে জামিন পেয়ে গেল, ওই যেই একই এই লাও সেই কত। আইনের শাসন কেন আপনি চুরি করে, কেন আপনার এই দেশে আপনার চুরি হয় না? কারণ আইনের শাসন। বাহরাইনে কেন মনির ভাই, কেন আপনার বাড়ির সামনে থেকে 2 মাস 3 মাস পরে থাকুক গাড়ি মোটরসাইকেল, কেন চুরি হয় না? কারণ হাত কেটে ফেলবে। কেন লন্ডনে হয় না, কেন আমেরিকাতে হয় না? আইনের শাসন। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মান করুন। আজকে যারা চুরি করতেছে, এই 10টা চোরকে হ্যাং করে দেন, ওই পাথরের উপর ফাঁসি দিয়ে দেন, একটাও যাবে না, একটাও যাবে না। আমরা যেখানে এই বোবা পাথরকে যেখানে আমরা নিরাপত্তা দিতে পারি না, ওইখানে বলেন যে আপনার নির্বাচন করবেন আর ভোটাভুটি করবেন। কিসের উপর? কিসের নিরাপত্তা? কিভাবে নিরাপত্তা দিবেন আপনি? আপনার ডাক্তার ইউনূস সাহেব পাথর চুরি করতে যাবে না? ডাক্তার ইউনূস সাহেব আর কোনো কাজ নাই, উপদেষ্টারা যায় ওইখানে পাথর পাহারা দিবে, পাথর পাহারা দিবে না? ফরিদ পাঠান ভাই শান্ত মানুষ, খুব নরম মানুষ। উনার বাড়ির সামনে 4টা গাড়ি উদাম পরে থাকে, উদাম। ওই 4টা গাড়িতে আমি চলে আসছি গত বছর। ওই 4টা গাড়িতে উনি আমাকে ঘুরাইছেন পুরা আমেরিকার অনেক জায়গায়। তো ওনার দরজা তালা দিতে হয় না আমেরিকার বাড়িতে, দরজা খোলা রেখা আমরা গাড়ি নিয়ে বাইরে চলে গেছি, বাসায় কেউ ছিল না, আবার আসছি 4-5-6 ঘন্টা পরে। এরকম জায়গায় উনি থাকে। আমার বাড়ি তো এরকম, শামসুল আলম মনির ভাইয়ের বাড়িও এরকম লন্ডনে, এদিক দিয়া হুসাইন মনির ভাইয়ের বাহরাইনও এরকম, মুসা ভাই আপনার মালদ্বীপও এরকম। মালদ্বীপ কারো বাড়িতে কেউ চুরি করে না, আমরা যতটুকু মালদ্বীপে জানি, যতটুকু জানি আমরা। এখন মাসুক ভাই আমার দোকানের সামনে, আমার দোকানের 2 দিকে 100 গাড়ি আছে, 100 গাড়ি আছে, আজকে 1 মাসের উপরে পড়ে আছে, কোনো বলে 6 মাসের উপরে পড়ে আছে, কেউ ধরে না। তাহলে বিএনপির নেতারা আবেগ নিয়ে কথা বলবেন না। আপনি যদি দল ঠিক করেন,
চোর বাচ্চা ঠিক করেন, যেভাবে আমরা বহিষ্কার করতে চাই না, একসময় আমরা দলে শূন্য হয়ে যাবো, আমরা নেতা রাজনীতি করবো কাকে নিয়ে? আরেক দিয়ে কথা বলবেন না, দেশের পক্ষে নির্বাচিত কথা বলেন, চোরকে চোর বলেন, ভালো মানুষকে ভালো বলেন। ধন্যবাদ আমরা সবাইকে। না, আমরা আবেগ দিয়ে কথা বলি না। এক সেকেন্ড নাসির ভাই, আবেগ দিয়ে আমরা কথা বলি না, বাস্তব যেটা সেটা বলার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা যারা বিভিন্ন এলাকায় নেতারা ছিলেন, সেই নেতারা অনেকে এই আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে পালকিতে তুলে যে ওই পারে নিয়ে দিয়ে আসছেন, এগুলো খবর তো আসছে না, এগুলো খবর তো আসছে, সেটা তো ঠিক আছে। রাষ্ট্রপতিকে জামাতের লোকে পার করে দিয়েছে, চিকিৎসা করে আবার দেশে ফিরে নিয়ে আসছে। আপনি শুধু বিএনপি যদি বলেন, সেটা তো একটা অবিচার হয়ে যায়। ঠিক আছে, এটাও তো আছে। আমাদের সব কমিটির মধ্যে ছাত্রলীগের লোক, সব কমিটিতে ছাত্রলীগের লোক, আওয়ামী লীগের লোক। ঠিক আছে ভাই, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 64 জন দিয়েছেন। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির 64 জন আওয়ামী লীগের লোক দিয়েছেন আপনারা জায়গা। 64 জন ছাত্রলীগের নেতা ঢাকা ইউনিভার্সিটির নেতা বানিয়েছেন আপনারা। মোসা ভাই, আমি কোন দলের নাম বলছি না, আমি কোন দলের নাম বলছি না, আমি বলছি যে এই দেশের মানুষই আপনার পালকিতে করে তুলে ওই পারে নিয়ে দিয়ে আসছে, এখনো কন্টিনিউ হচ্ছে। এটা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর কোথাও বাকি নাই, যেখানেই বর্ডার আছে ওখানে এই কারবার ঘটেছে। আমার এলাকার গুলো আমি নাই বললাম, যেহেতু আপনারা আপনাদের এলাকা বইলা ফেলছেন, তাহলে সারা বাংলাদেশের একই অবস্থা। ময়মনসিংহে আছে মুসা ভাই, আপনি সুনামগঞ্জ, কুমিল্লাতে শামসুল আলম মনির ভাই, এই প্রত্যেকের বর্ডারই ভারতের বর্ডার আছে, ওদিক দিয়ে এই কারবারটা হচ্ছে, কন্টিনিউ আছে, মাঝে মাঝে ধরা খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমি একটু হাবিবুর রহমান ভাইকে 2 মিনিট ফ্লোর দিচ্ছি এখন। হাবিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুদ ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এত রাত জেগে আমরা আপনাদের লাইভ টক শো দেখতেছি। আল্লাহ পাক আমাদের সুস্থ শরীরে দেখার তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার নাম হাবিবুর রহমান হাবিব। গতকালকে একটা কথা বলছে বিএনপির কি জানি, বিএনপির উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির সভাপতি, জি, উনি বলছে কি যে যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে তারা সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবে না। হাবিবুর রহমান হাবিব আমার মিতা, কথা বলে আমার মন করে দিল তিতা। আসলে উনি যে এই কথাটা বলছে, এটা কি ঠিক? আওয়ামী লীগের মতোই তাদের ব্যবহার আচার শুরু হয়ে গেছে। এই 17 বছর বিএনপি কি বাল ফেলাইছে ভাই? 17 বছর বিএনপি কিছু করতে পারে নাই। আজকে বিএনপি নেতার এত বড় বড় কথা কেন? মানে চোরের মাইয়ার বড় গলা, চোরের মাইয়ার বড় গলা, চুরি করবে আবার বড় বড় কথা বলবে না? এত কথা কেন ভাই? এক এক নেতার এক এক কথা, এক এক নেতার এক এক ভাষা কেন? আপনাকে একদিন বলছিলাম না যে একটা ছোট বাচ্চা যদি প্যান খুলে দেওয়া হয়, সে বলে যে আমাকে এখানে প্যান খুলে দেওয়া হয়েছে, সে তো বুঝে না। বিএনপি আজকে বুঝতেছে না, একটা বছর হয়ে গেল, যে কি করতে হবে কি করতে না হবে এটা বুঝে না। ওরা কি নাবালক? মুসা ভাইকে আমি বলছি, ভাই আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ, যদি আপনি নির্বাচন দিয়ে দেশটাকে ঠিক করতে পারেন। কিসের নির্বাচন রে ভাই? নির্বাচন তো দেখলাম, নির্বাচন নিয়ে পাগলা হয়ে গেছেন আপনারা। আওয়ামী লীগ আবার পুনর্বাসন হচ্ছে, আর কিসের নির্বাচন? নির্বাচন তো মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আমার মিতা হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, যেই বলবে এভাবে কথা, তাকেই আমরা ধুলাই করব। পাবলিকের ধুলাই খাইতে হবে আপনাদেরকে, ইনশাল্লাহ। ন্যায়ের পক্ষে থাকেন। আমি করি বিধায় কি আমি ন্যায় করবো নাকি অন্যায় করবো নাকি? ন্যায় কথা বলবো না? আমি তো ভোটার, আমার কোনো পাওয়ার আছে? আমি ভোট দিলে কি না দিলে কি জনগণের কেউ চিন্তা করে? সাধারণ মানুষের কেউ চিন্তা করে? নির্বাচন নিয়ে পাগলা হয়ে গেছেন। আজকের রোড ঘাটের যে অবস্থা হয়ে গেছে বৃষ্টির বাদলের জন্য, গাড়ি চালাতে যায় না। আমি মাসুদ ভাইকে বলছিলাম যে আমি অটো চালাই, আমি ওখানে অটো চালাই আসে এই লাইফটা ঢুকলাম, যাইতে পারি না, এত রাস্তা কাদো। আপনাকে সেলুট। যে আপনার পরে একটু জুয়েল ভাই কথা বলবে, আপনি একটু শুনবেন। উনি বিএনপি নেতা। জুয়েল ভাই, আপনি হাবিবুর রহমান ভাইয়ের কথাগুলা শুনেছেন, এই কথাগুলার একটু জবাব আপনি দিলে ভালো হবে। জুয়েল ভাই।
জুয়েল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, জুয়েল ভাই শুনতে পাচ্ছেন না, ওনার নেটের প্রবলেম আছে। আমরা আরেকজন ভাই, আমি আসলে ওনাকে জানি না। জুয়েল ভাই মনে হয় এখন কথা ঠিক আছে। জুয়েল ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জুয়েল ভাই আসসালামু শুনেন আমাকে? আলাইকুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হাবিবুর রহমান ভাই এতক্ষণ বিএনপির সমালোচনা করেছেন, এইগুলার জবাব দিবেন আপনি যেহেতু বিএনপি করেন। জি সৈয়দ মাসুক ভাই, সম্মানিত সঞ্চালক, সালাম, আসসালামু আলাইকুম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যারা অতিথি আছেন, যারা এখন দেখছেন, আগামীতে দেখবেন, সবার প্রতি আমার সালাম ও শ্রদ্ধা। আসলে ভাই এটি আপনার একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম। আপনি সেই ফেসিজের কিভাবে পতন ঘটানো যাবে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আপনার এই সংবাদ মাধ্যমটিকে নিয়ে আসছেন। এক শালীনতা থাকা দরকার। এই যে শালীনতার সহিত কথা বলা আমার মনে হয় যে বাঞ্ছনীয়। আজকে হাবিবুর রহমান হাবিব উনি কি প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন, এই এক হাবিবুর রহমানকে দিয়েই সারা বাংলাদেশের বিএনপিকে জাস্টিফিকেশন করা উচিত না। তো আমি একটা জিনিস বলবো যে আজকে যে সিলেটের এই যে নুরি পাথর, সাদা পাথর চুরির ঘটনাকে কেন্দ্র করে যে আলোচনা আপনি দিচ্ছেন, এই সিলেটের নায়েবে আমির, জামাতে ইসলামের নায়েবে আমির ফখরুল ইসলাম, উনিও এটার সঙ্গে জড়িত। কেন আজকে ওনাকে বহিষ্কার করা হলো না? কি কারণে বহিষ্কার করা হলো না? কোন অদৃশ্য শক্তি বলে উনি এখনো আছেন টিকে? তো আমি একটা কথা বলবো ভাই, যে আসলে আমাদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে এই যে আপনার সাংবাদিক সমাজ, বিবেকবান সমাজ। আপনাদের বিবেক দিয়ে, আপনাদের সেই মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, আপনাদের লেখনের মধ্য দিয়ে, আপনার বলার মধ্য দিয়ে আমরা এই জাতিটাকে কিন্তু আমরা সেই খাদের কিনারে পড়া জাতিকে আমরা কিন্তু এখন উত্তরণের সময় এসছে। তো আমরা কিভাবে এই খাদের কিনার থেকে আমাদের এই দেশটাকে উত্তরণ করে নিয়ে আসব, আমরা সে জায়গায় আমাদের ভাবনা করা উচিত। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ১/১১ পরবর্তী সময়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তারেক রহমানের নামে কি প্রপাগান্ডা, বিএনপির নামে কি প্রপাগান্ডা চালিয়েছিল। সে দুর্নীতি 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 দুর্নীতি। আর এখন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বস্তরে, যে বিএনপি চাঁদাবাজির সঙ্গে জড়িত, বিএনপি আপনার ইয়ের সঙ্গে জড়িত। আমি কিন্তু আপনাকে সেদিন বলছিলাম ভাই একটা অনুষ্ঠানে, অনেক গভীর রাত্রে, আপনার গাজীপুরের চান্দিনার যে ঘটনাটা, সেটা একটা হ্যানিট্যাপের ঘটনা ছিল। আপনি কিন্তু বলছিলেন জুয়েল ভাই আপনার কাছেই প্রথম শুনলাম। আমি আজকে আপনাকে প্রশ্ন রাখবো যে আসলে পরে আমার কথাটা কি, আমার কথার সঙ্গে কি আপনি মিল পাইছেন? জি জি। যদি মিল পেয়ে থাকেন, আসলে একটা জিনিস হচ্ছে কি মাসুক ভাই, যে আসলে আমরা অতি দ্রুত একটা ন্যারেটিভ তৈরি করতেছি। আপনি শুনেন, পাথরের বিষয়টা একটু জুয়েল ভাই, আমরা অন্য বিষয়ে, আপনি তো এটা দলীয় প্ল্যাটফর্ম না যে আপনার দলের সব কথা এখানে বলতে পারবেন। এখানে আপনাদের নেতা নেত্রীদের প্রশংসা করে সময় নষ্ট না করে আমরা যে সাবজেক্টে কথা বলি ওই সাবজেক্টটাই আপনি কথা বলবেন। সেটা হলো পাথরের বিষয়টা কি আপনি অস্বীকার করেন? আর কুমিল্লায় আব্দুল গফুর ভূঁইয়া সাবেক এমপি, আমার এলাকার, আমার কাছাকাছি এলাকার, এই প্রফেসর শামসুল আলম মনির সাহেবের এলাকার, সে যে কালকে ডিসি কে এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কি বলেছে, এগুলা কি আপনি অস্বীকার করেন? না, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সেখানে কুমিল্লার যে আপনার সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর সাহেব, ওনার বক্তব্যটাকে এডিট করে এটা চালিয়ে দেওয়া হয়েছে। উনি এটা বলেছেন, এটা সকল মিডল ইস্টার্ন মানে আপনার যে জাতীয় যে ইয়েগুলো সংবাদ মাধ্যমে সেখানে আসছে, যে আমার এই বক্তব্যগুলোকে এডিট করে এখানে আপনার চালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের কিন্তু এখন কাদা ছোড়াছুড়ির সময় না। এগুলা এডিট, উনি বলছেন এগুলা এডিট করা। জি ভাই, আমরা তো এখন এআই এর যুগে বসবাস করছি। এই যে আমরা যে এআই এর যুগে বসবাস করছি, আপনার কথাগুলোর যুক্তি কতটুকু এটার উত্তর দিবে আরেকজন, ইমরান হুসাইন। জুয়েল ভাই যে বলছে এটা এআই দিয়ে করা, এই বিষয়ে আমরা একটা নতুন একটা প্রবণতা চলে আসছে। যখন কোনো কিছুতে ধরা পড়ে তখন বলা হয় কি এটা কোনো দলের সিদ্ধান্ত নয়, এটা ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত আপনার অপিনিয়ন। এই ব্যক্তিগত অপিনিয়ন না, যদি সেরকম মানুষের যদি ব্যক্তিগত অপিনিয়ন আসে যে অব্যক্তিগত, যে একটা দায়িত্বহীন, তাইলে কেন সেই ব্যক্তিকে ওই দলে রাখা হয়? যদি কোনো ব্যক্তি যে দায়িত্বহীন কথা বলে, তাইলে কেন তাকে ওই দলে রাখা হয়? বলা হয় কি যে তার ব্যক্তিগত অভিমত, আমার দলের কোনো অভিমত না। এই নেগেটিভ থেকে বের হয়ে আসেন। ইমরান ভাই, আমাদের দর্শক ইমরান ভাই এই ব্যাপারে একটু কথা বলবে।
আপনার স্পিকারটা আমি আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। মাসুদ ভাই আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আলোচনায় এখন যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, ব্যাপারটা হয়েছে আমাদের এখন আমরা বর্তমানে বাংলাদেশে যারা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি সবাই সবার নিজের পক্ষে রাজনৈতিক দলের পক্ষে কথা বলা চিন্তা করতেছে, বিবেক দিয়ে কখনো কেউ চিন্তা করে না। আমার মনে হয় যে বাংলাদেশে রাজনীতি করে আপনার 50% রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে রাজনীতি করে, দেশের স্বার্থে রাজনীতি করে না। দেশের স্বার্থে যদি রাজনীতি করতো তাহলে দেশকে নিয়ে ভাবতো। আজকে সিলেটের কথা বলতেছেন, এটা তো সামান্য জিনিস, কারণ সিলেটের যেটা এটা রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের। আজকে 1 বছর যাবত এই পাথর লুট হয়ে যাইতেছে, একদিনে কিন্তু এটা শেষ হয়ে লুট হয় নাই। আজকে যে একজনের ধরে নিয়ে রাখা দিল, হাজার হাজার লোকজন এটা দেখতেছে এবং হাজার হাজার শ্রমিক লাগাইয়া একজন ব্যক্তি শত শত ট্রাক সিরিয়াল দিয়ে এই পাথর নিতেছে। এটা কি প্রশাসনের নজরে আসে নাই? এলাকার জনগণের নজরে আসে নাই? জনগণের থেকে কি শক্তিশালী ওই লোকগুলা? জনগণের উচিত ছিল ওই এলাকায় সবাই জনগণ একসাথ হয়ে সবাইকে গণপ্রতিরোধ গড়ে তোলা। চাঁদাবাজ কয়জন? বাংলাদেশে চাঁদাবাজ নাইলে 1 লক্ষ, বাংলাদেশে 18 কোটি জনগণ। সবাই যদি প্রতিটি এলাকায় ওই যেই দলের নেতা ওই দলের অন্য সদস্য যারা আছে সবাই মিলে যদি প্রতিরোধ করে তাহলে কি চাঁদাবাজ থাকে? চাঁদাবাজ কি দল চালায়? দল তো চালায় নির্দিষ্ট কিছু ব্যক্তি, কিন্তু নির্দিষ্ট ব্যক্তিগুলোর ভিতরে হইলো ওই যে কয়না ভূতের মুখে রাম রাম। নেতারা আজকে নেতা হতে শিখে না। আমি এটারে নেতা বলি না, নেতৃত্ব তাকে বলা যায় যার ভিতরে সততা আছে। যখন আমার পক্ষে থাকে তখন একদম বাহবা দিয়া দিতেছি, আর যখন আমার বিপক্ষে যায় তখন তারে যে কোনো ভাবে হোক ঘায়েল করার চেষ্টা করতেছি। এটা কেন রে ভাই? এই রাজনীতির কেন? তো দেশ শেষ। আরে দেশটা তো থেকে যাবে, আমি তো চলে যাব 5 বছর 10 বছর 50 বছর বয়স, তারপর আমি চলে যাব, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম এই দেশটাতে তো থাকবে। আমি এই চিন্তা কেন করি না? আজকে যেই দলেরই করেন, কিন্তু চিন্তা করতে হবে আগে দেশ, তারপরে রাজনীতি। দেশ যদি না থাকে রাজনীতি কেমনে করবো? আজকে এত 17 বছর নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরে আপনি দেখেন আপনাদের প্রতি সবার একটা মনের অন্তর থেকে একটা দোয়া, প্রবাসে যারা ছিল, দেশে যারা ছিল, দেশের বাইরে যারা ছিল, সবাই দোয়া করতো, কারণ আপনারা নির্যাতিত। এখন আপনারা যেই আচরণ শুরু করছেন, আপনাদের এখন তো জালিমের কাতারে যাচ্ছেন রে ভাই। এখন তো আর আগের জায়গায় নেই। এখন তো অনেকে বলা শুরু করছে যে আগে তো ভালো ছিল, তোদের জন্য ওই তারাই বলা যায় আরো 100 বছর তো করে ফিটানো উচিত। এটা কেন বলতেছে? কারণ আমাদের মাইন্ড সেট আপ ঠিক নাই। যদি মাইন্ড সেট আপ ঠিক থাকতো তাহলে আজকে এক নেতা দেখলাম বললো যে নির্বাচন দিয়ে দেন, মানে নির্বাচিত সরকার আসলে সমাধান হয়ে যাবে। কিভাবে? আসল জায়গায় তো সমস্যা। এই যে সংস্কার নিয়ে আজকে এতদিন 2 মাস আপনারা সংস্কার নিয়ে খালি কথা বললেন, একটা জায়গায় সব দল একটা জায়গায় এসে ফুসলেন, এখন আপনি এটাকে আইনি স্বীকৃতি দিতে চাচ্ছেন না। তো এটাকে যদি আইনি স্বীকৃতি না দেন, আপনি বলতেছেন পরবর্তী সরকার যে আসবে সে 2 বছর পরে আইসা এটারে স্বীকৃতি দিবে, এটা কোনো কথা? তাহলে এই গোজামিল করতেছেন কেন? তাহলে এই নাটকগুলো করার দরকারটা কি ছিল? আমরা তো ধন্যবাদ ইমরান ভাই, অসংখ্য ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। আরো কয়েকজন ভাই অপেক্ষা করছে, তাদেরকে আমরা একটু সুযোগ দেই। জিয়াউর রহমান ভাই আমাকে শুনতে পাচ্ছেন? মোহাম্মদ জিয়াউর রহমান আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি জিয়াউর রহমান ভাই, আপনি আপনার মতামত দিবেন। এতক্ষণ আপনি কথা শুনতেছেন, অনেক সময় ধরে কথা শুনতেছেন। জি জি, আসসালামু আলাইকুম সকলকে। শামসুল আলম মনির ভাই আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ার ফরিদ ফারহান ভাই আসসালামু আলাইকুম, সাথে মাসুক ভাই তো আছেন, শ্রদ্ধেয় বড় ভাই আসসালামু আলাইকুম সকলকে। আপনাকে সালামটা একটু জিয়াউর রহমান ভাই একটু স্টাডি করাই দেই। আমাদের চ্যানেলে একবার সালাম দিতে পারবেন, একবার সবাইকে, ওকে? নাম ধরে সালাম দিবেন না, আর তাইলে এটা অহংকারী হয়। প্রত্যেকের নামে নামে সালাম দেয়। এখানে কয়েকশো মানুষ দেখতেছে, তাদের নাম তো আর আপনি দেখেন না। কয়েকশো মানুষ যে লাইভে দেখতেছে তাদের নাম তো আপনি দেখেন না। একবার সালাম দিবেন আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কথা বলুন। জি, এখন বিষয় হচ্ছে যে এখন আমরা যে মিডিয়াতে কথা বলতেছি, বিগত দিনে আমরা যেভাবে আমরা কথা বলে ভয় ইতস্ততা বোধ করতাম,
আমার মনে হচ্ছে এখন এই একটা দল, যে বিএনপি যে একটা দল, আমি নাম ধরেই বলতেছি, সম্ভবত শ্রদ্ধেয় মুরব্বী এখন যিনি কথা বলছেন চলে গেছে, আমি ওনাকে উদ্দেশ্য করে বলতেছি যে ইনারা এখন যে হ্যাটার্স নিয়ে কথা বলতেছে, এখন আমরা মিডিয়াতে কথা বলাটাই আমার মনে হয় এক প্রকার আমাদেরকে গলা টিপে ধরার মতো তাদের কথাবার্তার ব্যালেন্স। হ্যাঁ, এই যে কালকে চট্টগ্রামে ইবনে সিনার একজন ডাক্তারকে যেভাবে তারা নির্যাতন করলো, আজকে মিডিয়াতে দেখতেছি তিনাদের একজন ভালো একজন দায়িত্বশীল নেতা উনি বলতেছে উনি নাকি রক্ত মেখে রং মেখে নাকি অভিনয়ের সুরে নাকি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করতেছে। এভাবে যে শেখ হাসিনা হেফাজতে তাদেরকে মারার সময় এটা বলেছিল না, ওটা কপি হয়েছে, মানে শাপলা থেকে চট্টগ্রাম চলে গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম গেছে। জি জি, ধন্যবাদ মাসুক ভাই আপনাকে। এটার পুনরাবৃত্তি এখন ওনারা করতেছে। আমার মনে হয় আওয়ামী লীগ যে স্বৈর শাসকের যে 17-18 বছর এই দেশের মানুষের উপরে যে স্টিম রোলার চালিয়েছিল, ইনারা মনে হচ্ছে যে ওনাদেরকে ডিউটি ওনাদের শিফটিং ডিউটি ছুটি দিয়ে দায়িত্বগুলো সবগুলা ওনারা নিয়েছেন। আজকে যে বিএনপির ভাইদের জন্য আমরা বিগত দিনে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, তাদের নির্যাতনের জন্য আমরা টক শোতে কথা বলেছি জীবন বাজি রেখে, আজকে তারাই আমাদেরকে মারার জন্য মানে তারা উৎপেতে আছে। ইনারা এই অন্যায়গুলো হাতে নেওয়ার কারণে যেভাবে মানুষ দিয়ে পাথর দিয়ে মানুষ হত্যা করতেছে, যেভাবে ছিনতাই করে ডাকাতি করে খুন করে প্রকাশ্য দিবালোকে মানুষকে মারা হচ্ছে, তারপরে চাঁদাবাজির তো মানে শেষ নাই। আমার বিজ্ঞ বড় ভাই শামসুল আলম ভাই ওনার কথাগুলাতে আমি অনেকগুলো কথা আমি যেগুলো বলতাম উনি বলছে যে এই যে পাথর যেভাবে নিতেছে, তারপরে এই যে মনে এখন আমার জি, জিয়াউর রহমান ভাইয়ের নেটটা দুর্বল হয়ে গেছে, মোটামুটি ওনার সময়ও শেষ হয়েছিল, নেটটা দুর্বল হওয়ার কারণে কথা শোনা যাচ্ছিল না। আমরা এখন এমডি শামীম ভাই একটু নাম পরিচয়টা দিবেন, আপনার নাম তো আমরা দেখলাম, আপনার একটু পরিচয় দিবেন, কোত্থেকে আপনি যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি খুলনা জেলা পাইকগাছা থানা বলছি। খুলনা থেকেই বলছেন? খুলনা জেলা পাইকগাছা থানা। রাত 12:30 বাজে, এখনো জাগরণ আছে খুলনার মানুষ, রাত 12:30 বাজে এখন খুলনায়। ঠিক আছে, আছে ভাই। আচ্ছা, জি জি, আপনি আপনার মতামতটা দিবেন। জি ভাই, বলতেছি কি এখন সবচাইতে বাংলাদেশে ভালো অবস্থান আছে আওয়ামী লীগের লোক। কারণ কি বলতে জানেন, আমরা যারা আমি ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলনের রাস্তায় ছিলাম, ঠিক আছে, জুলাই আন্দোলনের রাস্তায় ছিলাম, আওয়ামী লীগের লোক এখন সবচেয়ে ভালো অবস্থান আছে। কারণ হচ্ছে বিএনপি লোকজন আওয়ামী লীগের লোকজনের ডাকে এনে চা খাইতেছে, খুব ভালো ভালো কথাবার্তা বলতেছে, জামাতের লোকজন আওয়ামী লীগের সাথে খুব ভালো ব্যবহার করতেছে। আর দেশের যে প্রেক্ষাপট এখন মনে করেন অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ, ছিনতাই, মারামারি, খুনারি মানে ব্যাপক হারে বেড়ে গেছে। সবাই নিজেকে স্বার্থ গোছানোর জন্য সবাই মানে উঠে পড়ে লাগেছে। ঠিক আছে, শুধু বিএনপির দোষ না, এখানে জামাতের অনেক দোষ আছে, কিন্তু জামাতের গুলো মানে সামনে আসতেছে না। আমি কিন্তু জামাতের একজন হিসাবযোগী সংগঠনের থানা সেক্রেটারি। ঠিক আছে, মানে দেশটা যে এই পর্যায়ে যাবে, মানে আমরা যারা আন্দোলন করেছিলাম, যেসব ছাত্রগুলো মৃত্যুবরণ করেছে, তারা যে জানতো যে ভবিষ্যতে এই অবস্থা হবে, তা আমার মনে হয় কেউ এই রাস্তায় নামতো না, এই রাস্তায় জীবন দিত না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটা শেষ করব আমাদের নজরুল ভাইয়ের কথার মাধ্যমে। নজরুল ভাই, এতক্ষণ পর্যন্ত আপনি কথা শুনতেছিলেন। আসসালামু আলাইকুম। আমি আর বাড়াচ্ছি না, আমি শানে বিএনপি পরে আসছি। ওই উপজেলার ইউএনও, এসিলেন্ট তহসিলদার এবং সিলেট জেলার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্টদের বলছি, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যায়, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা কি আপনারা পড়েছেন? পড়েন নাই, নকল করে পাস করেছে। যদি পড়তেন তাহলে পাথর উধাও হওয়ার পর এখন তদন্ত কমিশন গঠন করছেন। পাথর উত্তোলন একদিনে হয় নাই। এতদিন আপনারা কি সবাই মিলে টান বাজারে ছিলেন? এখন করণীয় কি?
ওই জায়গায় যে কয়টা পাথর আছে সেগুলো ছালাই ভরে বিএনপির জেলা বিভাগীয় কেন্দ্রীয় নেতাদের, বিশেষ করে আপদ উস্তা ফয়জুর রহমান এবং আরেকটা যে বলেছিল যে বলবে ধানের শীষ জীব কেটে কুত্তাকে খাওয়াবে, সেই হাবিবুর রহমানের মাথায় নিক্ষেপ করা। আর বিএনপি ওদের বহিষ্কার করেছে। আরে বিএনপির কেন্দ্রীয় বেটারা, তুই বহিষ্কার তো তোর বৈশালীদের ওই পাথর চুরদেরকে দিয়ে দে, আমাদের আপত্তি না। আমাদের আপত্তি হচ্ছে পাথরগুলোকে ফেরত দে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই, খুব শর্টলি সুন্দর কথা বলেছেন। আমরা দুইজন অতিথির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। তো আমরা অতিথির কাছে যাচ্ছি। যাওয়ার আগে আমি একটু আমাদের একটা বিষয়ে একটু মতামতটা সবাইকে একটু দেখাচ্ছি যে আমাদের 2025 সালে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা আমরা শুরু করেছি বড় করে। এর আগে আমরা একবার করেছিলাম 3 বছর আগে ইসলামী সঙ্গীত অন্যান্য প্রতিযোগিতার সাথে ছোট করে, আর এবারই বড় করে আমরা শুরু করছি। আমাদের প্রতিদিনের বিচারক হিসাবে থাকবেন সুর সম্রাট মশিউর রহমান, আর ওনার সাথে একজন অতিথি শিল্পী থাকবেন বিচারক হিসাবে। 2 জন বিচারক থাকবেন প্রতিদিন। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে, শনিবার মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টা। প্রতিদিন আপনারা পরিবার পরিচয় নিয়ে আমাদের ফেসবুক চ্যানেলে দেখবেন, কারণ আমরা ইউটিউব চ্যানেলে গান দিলে এটা হয়ে যায়, কি বলে, কপিরাইট হয়ে যায়। অনেক সুরকারদের গান, যে গানগুলা ইউটিউবে আছে ওইগুলাই আবার নতুন করে বলে আমাদের তরুণ তরুণীরা। তো সেই কারণে এই কপিরাইটের কারণে আমরা ইউটিউব চ্যানেলে করব না। গানের অনুষ্ঠানটা আমরা রাত 10টা থেকে 11টা পর্যন্ত করব ফেসবুকে, আবার রাত 12টার সময় আমরা রাজনৈতিক টক শো করব। তখন ইউটিউবে বেশি মানুষ রাজনৈতিক টক শোতে থাকেন, তো ফেসবুকেও থাকবে রাজনৈতিক টক শো। তো আমাদের এই অনুষ্ঠানের সম্পূর্ণ সবকিছু শেষ, আগামী মঙ্গলবার থেকে শুরু। এখন শুধু অর্থের প্রয়োজন। আমাদের এই প্রতিযোগীদের পুরস্কার এবং বিচারকদের সম্মানী এবং আমার সাথে যে টিমটা কাজ করে তাদের যে আমি মান্থলি কিছু খরচ দিতে হয়, সকল কিছু মিলিয়ে, মিডিয়া খরচ মিলিয়ে আপনারা যে যেতটুকু স্পন্সর করতে চান করতে পারবেন। আমরা স্পন্সরদের নাম বলবো প্রত্যেক দিন লাইভের মধ্যে, কে কে স্পন্সর করেছেন। তো আমরা ছোট্ট করে বলতে পারি মিনিমাম বাংলাদেশি 10,000 টাকা থেকে আপনি 1 লাখ টাকা পর্যন্ত স্পন্সর করতে পারেন। 10,000, 20,000, 30,000, 1 লাখ পর্যন্ত করতে পারবেন। 10,000 থেকে 1 লাখ মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো আপনারা যারা করতে আগ্রহী, আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ লিখবেন যে আমি স্পন্সর করতে আগ্রহী, তখন আমি আপনাদের মেসেজ আনসার করব এবং কথা বলবো আপনার ওই নাম্বারে। হোয়াটসঅ্যাপে আমাকে শুধু মেসেজ করার অনুরোধ করছি যদি কেউ আমাদের গানের অনুষ্ঠানটি স্পন্সর করতে চান। আমরা ফিনিশিং করব আমাদের 2 জন সম্মানিত অতিথির বক্তব্যের মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দর্শকদের বক্তব্য শুনেছেন, কিছু কিছু জবাব দিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ জবাবটা দেওয়ার জন্য সর্বপ্রথমে আমি আমেরিকা থেকে যুক্ত ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান সাহেবকে অনুরোধ করছি, আপনার স্পিকারটা ওপেন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম মাসুক ভাই, অনেক ধন্যবাদ। এবং আজকে যারা দর্শক ছিলেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। প্রথমে আমি একটা কথা বলছি যে বুবা পাথরকে নিরাপত্তা দিতে পারে না, সে আপনার ভবিষ্যতে কিসের নিরাপত্তা দিবে, এটা একটা বিগ কোয়েশ্চন মার্ক। এই কথাটা অনেকেই লিখেছেন কমেন্টসে। এবং যে দেখুন, আজকে আমরা নির্বাচন এই সরকার যখন 8ই অগস্ট 2024 আসার 3 দিনের মাথায় আমরা সেই সরকারকে একটা চাপের সৃষ্টি করি যে নির্বাচন দিতে হবে। দেখুন, নির্বাচন দিয়ে কি হবে? ক্ষমতা যাবে তো কোনো একটা দল, আমি XYZ যে কোনো একটা দলকে বলছি, ক্ষমতায় যে আজকে যে অনিরাপত্তা অবস্থা, সেই অনিরাপত্তা অবস্থা তো আরো 1000 গুণ বেড়ে যাবে। তখন তো ওইটা একটা সার্টিফাইড আপনার হয়ে যাবে। মানে তখন পাথর চুরি করাটার সার্টিফিকেট পেয়ে যাবে। মানে পাথর চুরি, গরু চুরি, ছাগল চুরি, মুরগি চুরি যাই আছে সবকিছুর তখন আর সার্টিফিকেট পেয়ে যাবে, জনগণ ভোট দিয়েছে তাই আমরা করছি, সেটাই আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, তখন একটা সার্টিফাইড একটা ব্যবস্থা হয়ে যাবে। তো দেখেন, আজকে এই সরকার
কি চেষ্টা করেনি। আজকে রেজওয়ানা হাসান বলছেন যে এই যে আপনার পরিবেশ উপদেষ্টা যে দুঃখ করে বলছেন আমি পারলাম না সেই পাথর চুরি বন্ধ করতে। ওনার বিভাগে, উনি যে বিভাগের বাসিন্দা সেই বিভাগেরই অবস্থাটা এই অবস্থা। কোন এই কি সিলেট বিভাগের মেয়ে? হ্যাঁ, উনি হবিগঞ্জের। হবিগঞ্জ সিলেট বিভাগ, আচ্ছা, সেটা আমি জানতাম না, আপনার মাধ্যমে জানলাম। ঠিক আছে, উনি অনেক পরিচিত আমার কাছে, বহু আগের থেকে উনি পরিবেশ নিয়ে কাজ করেন। ওনার স্বামীকে গুম করা হয়েছিল, সেই নিয়েও আমরা অনেক আগের থেকে চিনি ওনাকে। জি, আপনি কন্টিনিউ করুন। তো এই যে আজকে শুধু তো পাথর নয়, আপনি সড়কের গাছ চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে, যে এটা যেন একটা চোরের একটা রাজ্য। আপনি কোনো কিছু বাইরে রাখতে পারবেন না, তালা দিয়ে রাখা যাচ্ছে না, চুরি হয়ে যাচ্ছে। আপনি নিজের ঘরে নিরাপত্তা নেই। ডাক্তার সাহেব কি বলছেন যে গত পরশুদিন ওনার মুখে রক্ত, আমি আজকে বলতেছিলেন অনেকেই যে চট্টগ্রামের একজন ডাক্তার সাহেব বিল্ডিং মারাচ্ছেন, উনি বলছেন যে আমার এই অমুক নাম ধরে বলছেন যে আমাকে সে এসে আমাকে নিয়ে যাচ্ছে এগুলা। আমি নিজের সামনে আমার প্রপার্টি নিরাপত্তা দিতে পারছি না, দখল হয়ে যাচ্ছে, আমি কোথায় আছি? তো এই যে আমরা যখন চুরি করি তখন সবাই মিলে আমরা চুরি করি। যখন চুরি করি আমরা সবাই মিলে চুরি করি, কারণ আমার এই চোরেরও তো সাপোর্ট লাগবে। এক চোর আরেক চোরের সাপোর্ট লাগে তো, আর না হয় সে যে চোর আরেকজন তো বলতে হবে না আমি চোর না, এর জন্য আরেকটা চোর লাগবে। এর জন্য যে এক চোরে আরেক চোরের মামতো ভাই বলে কথাটা এরকম আছে না, যে এক চোর আরেক চোরের মামতো ভাই। তো আমি বলছি যে আমার দেশটাকে একটা শাসন, আইনের শাসন, এই একটু আগেও বলছিলাম যে আইনের শাসন আনতে হবে। আপনি 10 জন এই পাথর চোরকে পাথরের উপর ফাঁসি দেন, ওপেন ফাঁসি, দেখেন একটা লোক যায় কিনা। আপনি যখন একজন, এই যে একটু আগে বলছিলেন এসিলেন্ট, নজরুল ভাই বলছিলেন যে এসিলেন্ট, ডিসি, বিভাগীয় কমিশনার, এসপি সাহেব, ওই ওসি সাহেব, তারা কেউ কি এই চুরি থেকে আপনার ইয়ে পাবেন যে না ওনারা নির্দোষ? আপনার দায়িত্ব ছিল না? আপনার দায়িত্ব ছিল না ওইখানে? আপনাকে কেন বসানো হয়েছে এখানে? কি কারণে আপনাকে বসানো হয়েছে এখানে? উনি যে ব্যর্থতাটাও তো মিডিয়ার সামনে, জাতির সামনে, সরকারের কাছে ইয়ে করতে হবে। হ্যাঁ, এই যে যেমন রেজওয়ানা উনি বলছেন যে আমি ব্যর্থ। কেন ডিসি সাহেব এটা বলেননি? কেন কমিশনার সাহেব এটা বলেননি? কেন এসপি সাহেব এটা বলেননি? কেন এসিলেন্ট এটা বলেননি? তাহলে নিশ্চয়ই নিচে নিচে সবাই ওইখানে জড়িত। তো এইগুলাকে আপনার অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস যদি না করেন, তো এই যে আমাদের বর্তমান অবস্থা, আমি নির্বাচন যারা চাচ্ছেন, দেখেন যে এই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা আরো সংস্কারের প্রয়োজন। যেখানে আপনার এই বর্তমানের ডক্টর ইউনূস সাহেব বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য, এবং আপনার কি মনে হয় মাসুক ভাই যে এই, এবং শামসুল ভাই, যে এই বর্তমান সরকারের যে পদ্ধতি এবং সরকারের যে আইনের শাসন এবং সিস্টেম, এটা দিয়ে কি যদি সংস্কার, একটা আমূল সংস্কার যদি হয়, তাহলে কি আপনার এই নির্বাচন সুষ্ঠু হবে? এখন পর্যন্ত ওই যে আপনার নির্বাচনের যে ডিসি সাহেবরা যারা আপনার নির্বাচনকে সার্টিফাই করে, ওনারা তো এখনো সেই আপনার ধারাই চলে আসছে। আমি যেটা বলতে যাচ্ছি যে রাতের ভোট দিনের ভোট রাতে হয়, তারপরে ভোট বাক্স চুরি হয়,
এগুলা কি কোনো ব্যবস্থা পরিবর্তন হয়েছে? হয়নি তো। না। তো আপনি যে আমাদের যে যাকে আমি রিপ্রেজেন্ট করতে আমার ক্ষমতা দিচ্ছি, আজকে যারা বলছেন যে আমাকে ভোট দিবেন, এই যে কদিন পরে আসবেন, আপনারা রেডি থাকেন, কদিন পরে আসবেন, এসে আপনার পায়ে ধরবে যে আমাকে ভোট দেন। রেডি থাকেন যে কদিন পরে আসবে ওরা, এসে বলবেন যে আমাকে ভোট দেন, আমি দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো। কিন্তু ভাই এদের হাতে সিঙ্গাপুর দেন, সিঙ্গাপুরটাকে বাংলাদেশ বানিয়ে ফেলবে। যারা এই ভোট চায় এদের হাতে সিঙ্গাপুরটা দেন, আমেরিকা দেন, ওই সোমালিয়া বানিয়ে ফেলবে এরা। বাংলাদেশ তো অনেক ভালো আছে, ওই সোমালিয়াতে চলে যাবে বাংলাদেশ। রাজনীতিবিদ আপনার যারা দেখেন, যে একজন রাজনীতিবিদ দেখেন যে রাজনীতি করে, এই যে জিয়া রহমান সাহেব ছিলেন, ওনার রাজনীতি আমরা শিক্ষা পেয়েছি যে কিভাবে রাজনীতি করে একটা রাষ্ট্রপ্রধান হয়ে থেকেও আজকে তার ছেলে ভাড়া খুঁজতে হয় যে বাসা ভাড়া দেন আমাকে। ওনার ওয়াইফ বাসা ভাড়ায় থাকেন। হ্যাঁ, আপনার তারপরে আপনার যে যারা এই যে ভাসানী সাহেব ছিলেন, এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বড় নেতারা ছিলেন, হ্যাঁ বড় বড় নেতারা ছিলেন, হ্যাঁ শেখ সাহেব ছিলেন। তো এই যে আপনার আমি বলতে চাচ্ছি যে দেখেন যে বর্তমানের যে রাজনীতিক তাদের পরিবর্তন আসতে হবে। জি, পরিবর্তন না আসে আপনারা যে ধোয়া তুলসী সুন্দর বাংলাদেশ পাবো না। ওই আমরা শুধু সিঙ্গাপুরে আমরা শুনবো কথায়, কিন্তু ওই সিঙ্গাপুর তাদের হাতে দিলে বাংলাদেশ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন প্রফেসর শামসুল আলম মনির ভাইয়ের ফিনিশিং কথার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করব। থ্যাংক ইউ মাসুক ভাই এবং ফরিদ পাঠান ভাই, অনেক ভালো আলোচনা হলো আজকে, শুনলাম, শিখলাম। আমার কথা মানে সিম্পল, যেমন আমাদের জিয়া রহমান সাহেব, তারেক রহমান সাহেব, ওনাদের কিছু নাই, ভাসানী সাহেব কিছু নাই। আমার কথা হলো ইমাম সাহেবের ছেলে যদি হয় মানে দুর্নীতিবাজ, তাহলে ইমাম সাহেবের কেউ মানবে? তারেক রহমান সাহেবের কিছু নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু তারেক রহমান সাহেবের যে নেতা পেতা যারা আছে, একজন দেখা যায় গত 1 বছরে কিন্তু কোটিপতি হয়ে গেছে, এরা কিন্তু কিছু ছিল না। এগুলো যদি তারেক রহমান সাহেব ঘোষণা দেন, ঠিক আছে আমার দলের যত নেতাকর্মী আছে সবগুলার ব্যাংক ব্যালেন্স এবং যাবতীয় কিছু ইনকাম সব পাবলিকলি ওপেন করে দেওয়া হবে, মানে শুধু না ক্ষমতায় আসার পরে না, এখনো করা হবে। সেই ঘোষণা জামাত ইসলামের নেতাও দেখ, জামাত ইসলাম শফিক রহমান সাহেব বলুক যে আমার দলের নেতা পেতা যত আছে একদম ওয়ার্ড লেভেলের সভাপতি শুরু করে একদম উপজেলা, ইউনিয়ন, জেলা, কেন্দ্রীয় নেতা সবার ইনকাম এক্সপেন্ডিচার কত হয়েছে গত 1 বছরে সব খুলে দেওয়া হবে। একটা ওয়েবসাইট থাকবে, ওখানে ক্লিক করলে, নাম সার্চ করলে, নাম ধরেন শামসুল আলম মনির, একটা শব্দ লিখলে হবে, শামসুল লিখলে চলে আসবে শামসুল আলম মনির, ওখানে সবকিছু চলে আসবে। এটা করে দেন, এটা ঘোষণা করে দেন, তখন আমি ভাববো যে না ঠিক আছে, ভাসানী, জিয়াউর রহমান, তারেক রহমান এরা আসলেই সত্যিকার অর্থে দেশের পরিবর্তন চাচ্ছেন। এখন যে সিলেটের যে ভদ্রলোককে বহিষ্কার করলেন বা স্থগিত করলেন, ওনার একটা তদন্ত করেন, প্রাইভেট তদন্ত করেন, কারণ প্রাইভেট স্পাই আছে না, প্রাইভেট স্পাই তো হায়ার করা যায়, প্রাইভেট তদন্ত করেন, এভাবে দিয়ে তদন্ত করে বের করেন তার গত 1 বছরের ইনকাম কি ছিল এবং তার ব্যাংক ব্যালেন্স কি আছে, এগুলো বাইর করে ফেলেন। এবং আমি অনেককে জানি এই লন্ডনে যারা বসবাস করছেন তারেক রহমানের সাহেবের সাথে, যাদের ওনার খুবই ভক্ত অনুরাগী, এদের মধ্যে অনেকে আছে যারা এখানে ম্যাকডোনাল্ডসে কাজ করেন এবং এদের মধ্যে অনেকে আগামীতে নমিনেশন পেয়ে ইলেকশন করবেন। এখন আমার প্রশ্ন হলো, এই ভদ্রলোকেরা ম্যাকডোনাল্ডসে জব করে তো সংসার চালানো যায় না, খুবই টাফ, তো ওনারা কিভাবে 3-4 কোটি 10 কোটি টাকা খরচ করে বাংলাদেশে ইলেকশন করবেন? এগুলো ফাঁস করে দেন, এগুলো সব তথ্য দিয়ে দেন। শুধু কেবল ওই যে সিলেটের একজনকে বা 5,000 লোককে বহিষ্কার করলেন, এটা তো অগণতান্ত্রিক। আপনি একটা লোককে তদন্ত না করে, না করে, মানে চেক না করে আপনি হঠাৎ করে বলে দিলেন একটা মানে মধ্যে, ফেসবুকে আপনাদের পেজের মধ্যে নোটিশ দিলেন রিজভী সাহেব, তাকে বহিষ্কার করে দেওয়া হলো, তার কোনো সদস্যপদ নাই, এটা তো অগণতান্ত্রিক। তার মানে কি, যদি মনে করেন যে না এটাই সঠিক পন্থা, তার মানে দলের মধ্যে আসলে কোনো শৃঙ্খলা নাই। এটা আমি সব দলের ক্ষেত্রে বলছি,
এটা তো ফরিদ পাঠান ভাই দেখেন, আমেরিকা যদি কোনো একটা এমপ্লয়ি বা কোনো কাউকে মানে করা হয়, অভিযোগ করা হয় সে দুর্নীতি করছে, তাকে তো মানে সাথে সাথে চেক করবে না। তাকে আপনি একটা তদন্ত কমিশন গঠন করবেন, তার এখানে চেক করা হবে, এটাকে রিচেক করা হবে, তারপরে আপনার বৈঠক হবে, আবার বৈঠক হবে, দেন এক পর্যায়ে যদি ডিসিশন হয় না এটা তো মনির ভাই আমি আপনাকে শুধু 10টা সেকেন্ডের জন্য শুধু থামাবো, আপনি আবার কন্টিনিউ করবেন। এখানে তদন্ত করা লাগে না, ওরা নিজেরাই ইস্তফা দিয়ে চলে যায়। হ্যাঁ, এতটুকু সম্মান বোধ যদি থাকে, কিন্তু আমাদেরকে ওই অ্যারেস্ট করে পিটিয়ে তারপরেও যদি আপনার জেলখানায় ঢুকিয়ে তারপরে পরের দিন আমরা দেখি কি তাকে ফুলের মালা দিয়ে আবার তাকে নেতা বানানো হয়। অনেক ধন্যবাদ। এই দেশের আপনার আমি শুধু তারপর ধরেন আপনার নাম বলছি না, আপনার পুরা হোল সিস্টেমটাই এরকম হয়ে গেছে। আপনি ওই যে যারা ওই যে বললেন না যে আজকে যারা ওই যে ম্যাকডোনাল্ডস এ কাজ করেন, উবার চালান, তারপরে আমি প্রত্যেকের সম্মান করছি কাজের, আমি সম্মান করছি সবাইকে কাজে, প্রত্যেকের কাজের সম্মান করছি, কিন্তু প্রতিটা কাজই আপনার একটা লেবার ফোর্সে একটা এডিশনাল কাজ হয়। আমি তাদেরকে শুধু এইটুকু বলবো যে আগে নিজের পেটটাকে আপনি স্বাধীনতা, নিজের পেটের ব্যবস্থা করেন জনগণের পেটের ব্যবস্থা করার আগে। জনগণের পেট অনেক ভালো আছে আপনার পেট থেকে, যারা নেতা হতে যাচ্ছেন এ ধরনের। থ্যাংক ইউ ফরিদ পাঠান ভাই। আমার আরেকটা কথা বারবার আমার মাথায় আসে, ধরেন গত 17 বছরে বিএনপি জামাতের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, দুর্নীতি মামলা, সেটা মামলা। এখন কিন্তু সবাই দলে দলে কাতারে কাতারে খালাস পেয়ে যাচ্ছেন, এবং কি বলা হচ্ছে সবই এগুলা রাজনৈতিক মামলা। এখন আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যেগুলো হবে আগামী সামনে জানি না কত বছর আওয়ামী লীগ ফিরে আসবে, আবার আওয়ামী লীগ এসে আবার যখন ক্ষমতায় আসবে তখন সব খালাস হয়ে যাবে, এবং তখন তো বলা হবে সব এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার প্রশ্ন হলো, তাহলে দুর্নীতিটা করে কে? আমরা করি? আমরা যারা রাজনীতি করি না, পাবলিক সাধারণ মানুষ নিজে খেটে খেয়ে তারপরে সংসার চালাই, পরিবার চালাই, দেশে টাকা পয়সা দিয়ে আমরা এগুলো করতেছি। এগুলো আমরা বিশ্বাস করি না ভাই। রাজনৈতিক দলের মধ্যে হ্যাঁ রাজনৈতিক মামলা আছে, অনেকগুলো আছে। এই যে বিভিন্ন ধরনের দুর্নীতি মামলা করছে সবই কি ভাই এগুলা এই যে ওভারনাইট খালাস করে দিলেন নিজের বিচারপতিদেরকে দিয়ে, মানে দিয়ে? এগুলো তো মানুষ, সাধারণ মানুষ তো বুঝে এগুলা ভাই, এটা তো আমরা বুঝি। এই যে এখন বলে দিলাম, ফাঁস করে দিলাম বা বলে দিলাম, যারা জানতো না তারা তো এখন বুঝবে কিভাবে 100% মামলায় আপনার এগুলা রাজনৈতিক মামলা হয়ে থাকে, কোনো দুর্নীতি কিছু এখানে নাই। আবার আওয়ামী লীগ এসে একই সিস্টেমে এটাকে আবার জায়েজ করে নিবে, তাহলে তার মানে কি বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নাই? মানে বাংলাদেশে কোনো পলিটিক্যাল দুর্নীতিবাজ নাই। একদল করে যাবে, পরের দল আইসা এটাকে ক্লিন করে ফেলবে আর কি, জাস্ট মানে আমাদের ভাইরা ডিলিট করে ফেলবে। আমরা হোয়াটসঅ্যাপে অনেক লেখা আসলে, ছবি আসলে ডিলিট করি না, হোয়াটসঅ্যাপটাকে ক্লিয়ার করি। তো এখন এক দল খেয়ে গেছে, আরেক দল খাবে, আবার ওই দল আইসা ওই দলকে ডিলিট করবে, পরিষ্কার করবে, রাখবে, যে পরবর্তীতে ভাবে রানিং এভাবে 54 চলছে, আরো 54 চলবে। সেটাই আমাদের কাছে এখন বর্তমানে দৃশ্যমান বলে মনে করছি। আমি দুজন সম্মানিত অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন শেষ করে ফেলি। আমাদের মোটামুটি আজকের লাইভটা মানে আনন্দ গণ পরিবেশে হয়েছে। অনেক সমর্থক ছিল বিএনপির, অনেক ছিল জামাতের সমর্থক, আপনারা কথা বলেছেন, আমরা সবাই মিলে এক ফ্যামিলির হয়েও আমরা একটা ডিভাইড করতে পেরেছি সুন্দরভাবে, যে এইটা এই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই মিলে কথা বলেছি। কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে বিদায় দিচ্ছি। আমাদের সম্মানিত অতিথি জনাব ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান আমেরিকা থেকে, এবং আমাদের সম্মানিত অতিথি প্রফেসর শামসুল আলম মনির লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।